আসসালামু আলাইকুম। আজকে পরিপাক এবং শোষণের 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা কি কি পড়ব ডান সাইডে আমি লিখে দিচ্ছি। শুরুতে আমরা দাঁত পড়ব। অ্যাকচুয়ালি এটার আরেক নাম হলো ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত। এর পরপরই আমরা পড়ব লালা গ্রন্থি। এর পরপরই আমরা পড়ব গ্যাস্ট্রিক গ্রন্থি। তো আমরা প্রথম 2টা ক্লাস করেছি, আজকে 3rd ক্লাস। 3 থেকে সর্বোচ্চ 5টা ক্লাস পর্যন্ত আমরা এই চ্যাপ্টারে যত বেসিক আছে সব শিখে ফেলবো। দেন আমরা শুরু করব পরিপাকগুলো কোন এনজাইম দ্বারা কিভাবে হয় সেগুলা। সো বেসিক ক্লাসগুলো না করলে আপনার পরিপাকে গিয়ে সমস্যা হবে, বুঝতে খুবই অসুবিধা হবে। ফার্স্ট আমরা শুরু করে দাঁত। এখানে বইয়ের মধ্যে টপিকটার নাম হলো দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা। এইটা একই সাথে রিটেন এবং এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো আমি একজন মানুষ যখন জন্ম নেওয়ার পর তাদের চোয়ালগুলোর কি অবস্থা হয় আমি প্রথমে দেখাবো। এখানে আমি একটা ছবি অ্যাড করছি, দেখেন। উপরে যেটা দিচ্ছি তার উপরের চোয়াল, এবং নিচে যে ছবিটা দিচ্ছি এটা হচ্ছে একটা বাচ্চার চোয়াল। ক্লিয়ার? সো এইটা দেখতেছি আমরা শিশুদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে। তো দেখেন বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে এই যে এখানে দাঁত আছে, এই দাঁতটা তৈরি হবে, রাইট? এখানে দাঁত তৈরি হবে। সেম ভাবে নিচের চোয়ালেও কিন্তু এরকম হবে। এই দাঁতগুলোর নাম কি? দেখুন, দাঁতগুলো আমি একটু চ্যাপ্টা করে দিয়েছি। কোনো কিছু যদি এরকম চ্যাপ্টা বা ধারালো হয়, এগুলো দিয়ে কিন্তু কোনো কিছু কাটা খুব সহজ হয়। এই জন্য এইরকম যে দাঁতগুলো উপরে, এগুলোর নাম আমরা দিচ্ছি যে এগুলো দিয়ে আমরা কাটতে পারি, রাইট? যেটাকে আমরা আরো সুন্দর ভাষায় বলতে পারি কর্তন করতে পারি। কর্তনকে বায়োলজির ভাষায় বলা হয় ইনসিশন। কি বলা হয়? ইনসিশন। তুমি যখন অপারেশন টেবিলে শুয়ে থাকবে, ডাক্তার যখন হাতে একটা ব্লেড নিয়ে কাটা শুরু করবে, তখন কিন্তু ডাক্তার বলবে যে আমি এখন ইনসিশন দিচ্ছি বা আমি এখন কাটছি। ক্লিয়ার? সো ইনসিশন মানে হচ্ছে কাটা। তাহলে বলেন তো এই দাঁতগুলো কি করে? একটা আপেল নিলাম, কমলা নিলাম, কিছু নিলাম, আমরা এই দাঁতগুলো দিয়ে কাটি, ইনসিশন দিই। এই ইনসিশন থেকে একটা শব্দ আসে, দিস ইজ কল্ড ইনসিজর। তাহলে যে সকল দাঁত ইনসিশন করে বা কাটে তাদেরকে বলা ইনসিজর। আরো সহজ ভাষায় তুমি ভাবতে পারো এইভাবে, সিজর মানে কি? কেচি। সিজার মানে কি? কেচি। কেচি দিয়ে আমরা কি করি? কাটি বা কর্তন করি। সো নামটা কিন্তু বুঝতে পারছেন। এরপর পরই এখানে আরেকটা দাঁত থাকে, তীক্ষ্ণ ত্রিকোণাকার। তীক্ষ্ণ এবং ত্রিকোণাকার। তো ত্রিকোণাকার আর তীক্ষ্ণ যদি হয় তাহলে কোনো কিছু ফুটা করতে আমাদের সুবিধা হয়, রাইট? কি হয়? ফুটা করতে সুবিধা হয়। বা ফুটা করা মানে কি? কোনো কিছু ছেদ করা। কোনো দাঁত যদি তীক্ষ্ণ হয় তাহলে ওইটা দিয়ে কোনো কিছু ছেদ বা ফুটা করতে সুবিধা হয়। তাহলে এই দাঁতটার নাম আমরা লিখতে পারি ছেদন দাঁত। ছেদন দাঁত। প্রিয় স্টুডেন্ট, একটু দেখেন, ছেদন দাঁতটা দেখতে আমরা যে কুকুর দেখি, হিংস্র প্রাণীগুলো দেখি, কুকুরের ক্ষেত্রেই বলেন এই দাঁতটা আছে। তাহলে এই দাঁতটাকে আমরা গ্রাম অঞ্চলে কিন্তু ছোটবেলায় বলতাম কুত্তা দাঁত। কি দাঁত? কুত্তা দাঁত। তাহলে এই দাঁতটা আসছে কুত্তা বা কুকুর বা ক্যানিস থেকে। ক্যানিস মানে কি?
ক্যানিস শব্দের অর্থ হলো ডগ, তাহলে এই দাঁতটার নাম হচ্ছে ক্যানিস দাঁত বা ডগের দাঁত বা কুত্তার দাঁত। এই ক্যানিস থেকে আমরা পাই ক্যানাইন। ক্লিয়ার? সো আমরা প্রথমে ইনসিজর বা কর্তন দাঁত পেয়েছি, এরপর তীক্ষ্ণ ছেদ করে বা ছেদন দাঁত পেয়েছি। কুকুরের মতো বলতে এটাকে আমরা কুত্তা দাঁত বা ক্যানাইন দাঁত বলছি। ওকে, বাচ্চাদের এরপর পরই কিন্তু আরেক ধরনের দাঁত দেখা যায়। রাইট? তো বাচ্চাদের চোয়াল তো অনেক ছোট, তো এই দাঁতগুলো আসলেই কিন্তু তাদের চোয়ালের কাজ শেষ, আর কোনো দাঁত তারা জায়গা দিতে পারে না। সো আমরা বাচ্চাদের 3 নাম্বার দাঁত পাচ্ছি। দেখেন 3 নাম্বার যে দাঁতটা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার দাঁতটা একটু মেসি। কি? একটু মেসি। ম্যাস মানে হচ্ছে ভর, ভর মানে একটু ভারী বা বড়। রাইট? তাহলে 3 নম্বর দাঁতটা কি? একটু বড়, একটু ভারী, একটু মেসি। এই মেসি থেকে আসে মোলার। কি আসে? মোলার। তাহলে মোলার শব্দের অর্থ হলো বড়, ভারী যে জিনিসটা। রাইট? তাহলে এটি কি দাঁত? মোলার দাঁত। প্রিয় স্টুডেন্ট, এটা এই পর্যন্তই। মোলার, প্রিমোলার কি, এগুলো নিয়ে কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে আপাতত চিন্তা করব না। ঠিক আছে? তো এখন দেখেন মোলার দাঁত হলো এগুলো। আমরা এখন একটু নামকরণ করি। দিস ইজ ইনসিসর 1 নাম্বার। তার আগে আরো একটু কাজ করি আমরা। পুরা তাদের চোয়ালে দেখেন, এখানে যেমন দাঁত আছে এখানে ঠিক তেমনই দাঁত আছে। রাইট? সেম সেম। তাহলে আমরা যদি এইটা জানি তাহলে আমরা এটা পারবো। রাইট? জাস্ট মিরর ইমেজ। আবার দেখেন আমরা যদি এখানে মাঝ বরাবর কাটি, তাহলে এদিকে যে দাঁতগুলো আছে এগুলোর মিরর ইমেজ হলো এদিকে। রাইট? তাহলে কোনো কারণে যদি আমরা এই দাঁতগুলো পড়ে ফেলি তাহলে আমরা জানবো যে এইরকম 4 সেট দাঁত আছে এখানে। কয় সেট আছে? 4 সেট দাঁত আছে। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা নামকরণ করি। দেখেন আমরা শুধু এই কোয়াড্রেন্টটার কথা ভাববো, একটা কোয়াড্রেন্টের কথা। রাইট? এইটা হচ্ছে কি দাঁত? ইনসিসর। ইনসিসর কয় নাম্বার? 1। এটা কি? ইনসিসর 2। এইটা কি? ক্যানাইন দাঁত। এগুলো কি? মোলার দাঁত। মোলার দাঁত 1টা, মোলার দাঁত 2টা। রাইট? ঠিক কি না? তাহলে বলেন তো, আমরা যদি এখন দন্ত সংকেত দেখাতে চাই, আমরা আজকে কি পড়ছি? দন্ত সংকেত। তাহলে দন্ত সংকেতে দেখেন এই দাগটা দ্বারা কিন্তু ভাগ চিহ্ন বোঝায় না। এই দাগটা দ্বারা কি বোঝায় না? ভাগ চিহ্ন বোঝায় না। তাহলে আপনি ম্যাথমেটিক্সের সাথে দন্ত সংকেত মিলাইতে গিয়ে যতই ট্রল করেন না কেন, এতে আপনি যে জানেন না, আপনি যে বোঝেন না, এটা প্রমাণ হয়। এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা বোঝাচ্ছে উপরে একটা চোয়াল, আমাদের নিচে আরেকটা চোয়াল। রাইট? এটা দ্বারা শুধু ভাগ করে দেওয়া হয়েছে যে উপরে এবং নিচের দিকে ভাবো। এবার দেখেন উপরের ক্ষেত্রে আমরা এই কোয়াড্রেন্টটা নিয়েছি। কি আছে এখানে? ইনসিজর কয়টা আছে? 1টা, 2টা। তারপর কি আছে? ক্যানাইন। ক্যানাইন কয়টা আছে? 1টা। তারপর কি আছে? মোলার দাঁত। মোলার দাঁত কয়টা? 2টা। রাইট? তাহলে এইটা আমরা এখানে লিখলাম, এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে এটা এবং এটা 2টাই কভার হবে কিনা? সো আমরা কাজ করলাম, 2 দিয়ে গুণ দিলাম। তাহলে বলেন তো, এই দাগের উপরে এবং এই দাগের নিচে আমি কি বুঝিয়েছি? এই দাগের উপরে একটা চোয়াল, এই দাগের নিচে আরেকটা চোয়াল। তাহলে উপরের চোয়াল আমি কিন্তু কভার করছি। এই একটা কোয়াড্রেন্ট এখানে লিখেছি যেখানে ইনসিসর 2টা, তারপর থেকে ক্যানাইন 1টা, তারপর থেকে মোলার দাঁত 2টা বা ভারী দাঁত 2টা। যখনই 2 দিয়ে গুণ দিয়েছি, এইটা প্লাস এইটা কভার হয়ে গেছে। এখন নিচের পার্টও সেম। রাইট? এখানে যা, এখানে তা, মিরর ইমেজ। সো এটাও 2টা ইনসিসর, তারপর ক্যানাইন আছে 1টা, তারপর আছে মোলার দাঁত আছে 2টা। সো 2 দিয়ে গুণ দিলাম। হয়েছে কিনা? এবার দেখেন এই যে এখন একটা আপনি সংকেত দেখতে পাচ্ছেন, এইটা যদি আমি কখনো কাউকে দিয়ে বলি, বলেন যে এটা দ্বারা কি বোঝাচ্ছে, সে কিন্তু সাথে সাথে বলবে, ও এইটা দ্বারা বোঝাচ্ছে এখানে দাঁত আছে, উপরে একটা চোয়াল, নিচে একটা চোয়াল। কি কি তথ্য পাচ্ছি? উপরে একটা চোয়াল, নিচে একটা চোয়াল। এরপর কি পাচ্ছি? উপরের চোয়ালে 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের দাঁত পাচ্ছি। রাইট? তাহলে নিচের চোয়ালেও দেখো 1, 2, 3 ধরনের দাঁত পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? প্রথমে আমরা ধরন পেলাম দাঁতের। 2 নম্বর ধরনের পর পর এই যে ইনসিসর ধরন একটা,
ক্যানাইন টাইপের আছে, মোলার টাইপের আছে। এর পাশে আমরা একটা সংখ্যা দিয়েছি, রাইট, নাম্বার একটা দিয়েছি। এই নাম্বার দ্বারা আমরা কি বুঝিয়েছি, কোন ধরনের দাঁত কয়টি করে আছে। তাহলে আমরা এখানে সংখ্যাও বুঝতে পারি দাঁতের। কি বুঝতে পারি মুহিব? সংখ্যা। এরপর দেখেন দাঁতগুলোর অবস্থান। আমি আগে ইনসিজর লিখছি, তার মানে আগে এখানে ইনসিজর আছে। তারপর কিন্তু দেখেন ক্যানাইন আছে, আমি এখানে কিন্তু সি ফর ক্যানাইন লিখছি, আমি কিন্তু এখানে এম লিখি নাই। এমটা শেষ থেকে এখানে তুলে দিতে পারতাম। আমি কি করছি, মোলার যেহেতু শেষে আছে, মোলার এখানে দিছি, তার আগে দেখেন ক্যানাইন, তার আগে দেখেন ইনসিজর। তার মানে এদের অবস্থানটাও বোঝানো যাচ্ছে এই সংকেতটা দ্বারা, রাইট? কি বোঝা যাচ্ছে? ইয়াস, অবস্থান। তাহলে এই সংকেতটা থেকে আমরা তিনটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কোন ধরনের দাঁত থাকে, 2 নম্বর হচ্ছে ওই দাঁতের সংখ্যা কয়টি, এবং ওই দাঁতগুলো কিসের পর কিভাবে থাকে, এইটার পর এইটা, এইটার পর এইটা, রাইট? সো এই সংকেতটার নাম কি? দাঁতের না কানের সংকেত? ইয়েস, এটা হলো দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা। তাহলে এখন বলেন ডেন্টাল ফর্মুলা কাকে বলে? পরীক্ষায় আসে। ডেন্টাল ফর্মুলা কাকে বলে? যে ফর্মুলা বা যে সংকেতের মাধ্যমে দাঁতের ধরন, দাঁতের সংখ্যা এবং দাঁতের অবস্থান বোঝা যায়, তাকেই দন্ত সংকেত বলে। ক্লিয়ার? এটা কাদের দন্ত সংকেত? শিশুদের। এখন আপনারা দ্রুত আমাকে বলেন তো যে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। এই সময় আমি আপনাদের 2টা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। বাচ্চাদের মোলার দাঁত কয়টি? দুই, বাচ্চাদের নিচের বাচ্চাদের নিচের চোয়ালে মোলার দাঁত কয়টি? 3 নম্বর হচ্ছে বাচ্চাদের নিচের অর্ধ চোয়ালে মোলার দাঁত কয়টি? মোলার দাঁত কয়টি? আপনারা এই 3টা প্রশ্নের উত্তর খুব দ্রুত দেন, আমি কমেন্ট চেক করে নেক্সট স্টেপে যাচ্ছি, কারণ এখানে বোঝার অনেক কিছু আছে যেটা আমি এখন আলোচনা করব। সাবাস, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। প্রশ্ন আসলে পরীক্ষায় কিভাবে আসে অনেকেই কিন্তু ভুল করে ফেলে। প্রশ্ন কিন্তু খুব সহজ, আপনারা অনেকেই সঠিক আনসার দিয়েছেন। আপনাকে শুধু প্রশ্নের শব্দগুলোর দিকে দেখতে হবে। আমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে দাগাই দিই, এটা করা যাবে না। বাচ্চাদের কথা বলছে, সো এখানে অনেকগুলো টার্ম আছে। আমরা এখন একটা দেখলাম ছবি, আমরা এখন একটা বড় মানুষেরও তাদের সংকেত দেখব। সো বড়দের একটা সংকেত, ছোট বাচ্চাদের আর একটা সংকেত, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড পার্ট থেকে বলেন টাইপের কথা বলছে, কোন দাঁত? মোলার দাঁত। সো এই যে দেখেন এখানে মোলার আছে, এখানে মোলার, এখানে মোলার এবং এখানে মোলার। এই মোলার দাঁত কয়টা চাইছে? তাহলে মোলার দাঁত কয়টা বলেন তো? 2, 4, 6, 8, টোটাল হচ্ছে 8টি। রাইট? এবার পরের প্রশ্নটা একটু ট্রিকি করে দেওয়া হয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছে, নিচের চোয়ালের কথা বলা হয়েছে। তাহলে এবার আপনি উপরে চোয়াল বাদ দিলেন, নিচের চোয়ালে যান। নিচের চোয়ালে গিয়ে মোলার দাঁত কয়টি চাইছে দেখেন, মোলার 2টা, 4টা। সো পরের প্রশ্নের উত্তর হচ্ছে 4টি। সো উপরের চোয়াল বললে, নিচের চোয়াল বললে আপনাকে সেখানে যেতে হবে। থার্ড কোশ্চেন হচ্ছে বাচ্চাদের কথা বলেছে, নিচের অর্ধ চোয়ালের কথা বলছে। তাহলে নিচের চোয়ালটা এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে এইটা হয় বাচ্চাদের নিচের অর্ধ চোয়াল, মানে এটা একটা অর্ধ চোয়াল, এটা একটা অর্ধ চোয়াল। মোলার দাঁত কয়টি? দেখেন এই অর্ধ চোয়ালে কিন্তু 2টা, এই অর্ধ চোয়ালে কিন্তু ওই 2টাই। তাহলে এটার উত্তর কয়টি? 2টি। তাহলে একই জিনিস
ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে প্রশ্ন আসতে পারে, আপনাকে শুধু মাথা খাটাইতে হবে। এখন আপনি তো এটা জানেন না, আপনি জানেন এইটা, আপনি এই সংখ্যাটা মুখস্থ করে ফেলছেন। আমি নিজে কিভাবে মুখস্থ করতাম, আমি মুখস্থ করতাম 212 212। এই যে দেখেন কেমনে বের করে, এইটা থেকে কেমনে বের করে, মোলার দাঁত চাইছে রাইট, তাহলে আমি টার্গেট করবো কোনটা, এইটা এইটা, দুই জায়গায় মোলার লেখা আছে। এখন দেখেন এখানে দুইটা এখানে দুইটা রাইট, তাহলে 4টা, এটা কিন্তু সঠিক আনসার না। উপরে 2 কিন্তু এখানে 2 দ্বারা গুণ দেওয়া আছে, তাহলে উপরে কয়টা আছে, 2 সাথে 2 দ্বারা গুণ দেওয়া আছে 4, তাহলে টোটাল কয়টা হলো, 8টি। এবার বলেন তো যে বাচ্চাদের ক্যানাইন দাঁতের সংখ্যা কয়টি, দেন উপরে একটা নিচে একটা, 2টা ভুল আনসার। উপরে 1কে 2 দিয়ে গুণ দেন 2 হয়, নিচের 1কে 2 দিয়ে গুণ দেন 2 হয়, তাহলে উপরে 2টা নিচে 2টা, 4টা। আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন। এখন তো খেলা পরেরটা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে বাচ্চাদের দন্ত সংকেত কাকে বলে, বাচ্চাদের দন্ত সংকেত লিখো, বাচ্চাদের দন্ত সংকেতের মাধ্যমে তাদের দাঁতের সংখ্যা নির্ণয় করো। তা বাচ্চাদের দন্ত সংকেত কাকে বলে আমরা জানি যে শিশুদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা, অবস্থান এবং ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে শিশুদের দন্ত সংকেত বলে। 1 2 নম্বর হচ্ছে দন্ত সংকেত হলো এইটা। এখন দন্ত সংকেত থেকে দাঁতের সংখ্যা কিভাবে বের করে আপনি তো জানেন, এইভাবে করতে হবে। পরের লাইনে লিখতে হবে 2 1 2, কত হলো 5 5 গুণ 2, নিচে কত 5 গুণ 2। এখন আপনাকে জিজ্ঞেস করছে টোটাল দাঁতের সংখ্যা কত, তাহলে উপরের এটা আর নিচের এটাকে তো যোগ করবেন রাইট। কত হইল 10 যোগ 10 ইকুয়াল 20টি। তাহলে আপনাকে এই পুরো সিকোয়েন্সে যেতে হবে। তাহলে বাচ্চাদের দাঁতের সংখ্যা হলো এটা। প্রিয় স্টুডেন্ট, এগুলো দরকার আছে, কেন দরকার আছে আমি আপনাকে পরে বলবো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ছোটবেলায় দাঁত হয়, দাঁত হওয়ার পর দাঁতগুলো পড়ে যায়, আবার এক সেট দাঁত নিচ থেকে ওঠে, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি উপরে একটা দাঁত থাকে, নিচ থেকে আরেকটা দাঁত যখন বের হওয়া শুরু করে ওইটাকে ধাক্কা দেয়, ওটাকে ফেলে দেয়, ঠিক না? সো বাচ্চাদের দাঁতের পর আরেক সেট দাঁত জন্মায়। এখন দেখেন মানুষ কয় সেট দাঁত আছে, 2 সেট দাঁত পায় তারা সারা জীবনে। এই জন্য মানুষের দাঁতকে বলা হয় ডাইফাইওডন্ট। কি বলা হয়? মানুষকে বলা হয় ডাইফাইওডন্ট। ডাই মানে কি 2, ওডন্ট বা ডেন্ট বা ডেন্টাল মানে কি দাঁত, আর হচ্ছে ফাই শব্দের অর্থ হলো বৃদ্ধি বা গ্রোথ। ফাই শব্দের অর্থ কি গ্রোথ। তাহলে মানুষ ডাইফাইওডন্ট প্রাণী, এর অর্থ হচ্ছে মানুষের ক্ষেত্রে 2 সেট দাঁত গজায়। গ্রোথ মানে জন্ম বা গজানো, রাইট? পৃথিবীতে কুমির আছে, কুমিরের পলিফাইওডন্ট। কুমিরের যদি একবার দাঁত পড়ে যায় আবার হয়, আবার দাঁত পড়ে আবার হয়, আবার দাঁত পড়ে আবার হয়, আমৃত্যু হতে থাকে। এটা হলে মনে হয় ভালোই হতো, বুড়া বয়সে গিয়ে আর দাঁত লাগানো লাগতো না, মাংস বুড়া বয়সে গিয়েও আমরা খাইতে পারতাম, তাই না মুহিব? ওকে প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা পরের স্টেপে। মানুষ ডাইফাইওডন্ট, আমরা এটা শিখেছি। আপনাদের আমি একটা সিকোয়েন্স দেখাই। 6 মাস বয়স, কয় মাস? 6 মাস বয়সে আমাদের প্রথম দাঁত দেখায়। অ্যাকচুয়ালি 2 মাস বয়স থেকে শুরু হয়, কিন্তু এটা 6 মাস বয়স পর্যন্ত আপনি দাঁত দেখতে পাচ্ছেন। এইটা চলতে থাকবে 6 কিংবা 7 বছর বয়সে গিয়ে আপনি কয়টি দাঁত পাবেন? 20টি দাঁত পাবেন 6 কিংবা 7 বছর বয়সে। প্রিয় স্টুডেন্ট, এই 6-7 বছর বয়সে গিয়ে আপনার দাঁত পড়া শুরু হবে, তার মানে নতুন আরেক সেট দাঁত গজানো শুরু হবে, রাইট? এবং এগুলা 21 বছর বয়সে গিয়ে সম্পূর্ণ আরেক সেট আপনি দাঁত পাবেন, রাইট? তাহলে এখন বলেন তো, আপনাকে যদি জিজ্ঞেস করে যে 6 বছরের শিশুর দাঁতের সংখ্যা কয়টি? 20টি। 7 বছরের শিশুর দাঁতের সংখ্যা কয়টি? 20টি। 5 বছরের শিশুর দাঁতের সংকেত কি? এইটাই।
কাউরে কাউরে 5 বছরের মধ্যে সব দাঁত পেয়ে যায়, 20টাই পেয়ে যায়। তাহলে এটা একটা জরুরি জিনিস। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে বলেন তো 8 বছরের শিশু দাঁতের সংখ্যা কয়টি, পারবেন না। 9 বছর, 10 বছর, 11 বছর পারবেন না। 21 হচ্ছে পূর্ণ বয়স, রাইট? এটা কি আমরা পূর্ণ বয়স্ক হয়েছি, আমরা নতুন আরেক সেট দাঁত পেয়েছি। তাহলে পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে কিন্তু দাঁতের সংখ্যা ভিন্ন। এখন দেখেন আমি আর একটা ছবি অ্যাড করতেছি, এখানে অনেক কিছু শেখার আছে। উপরে এক সেট থাকবে, নিচে আরেক সেট থাকবে। আপনি আপনার নিজের মুখে হাত দেন, এই যে পাইলেন। আমরা কি পাচ্ছি? প্রথমেই এগুলো কি মুহিব? এগুলো হচ্ছে ইনসিজর, রাইট? তারপর পরই আমরা একটা ত্রিকোণাকার কুত্তা দাঁত পাই। কি দাঁত পাই? কুত্তা দাঁত পাই। সো দিস ইজ কল ক্যানাইন। এরপর পরই দেখেন আমাদের কিন্তু মোলার দাঁত এখানে দেখছেন। কি দাঁত এটা? অনেকে ভাবছে ভাই মনে হয় ভুল পড়াইতেছে, একটু ওয়েট করেন। এটার নাম হচ্ছে মোলার দাঁত। কি দাঁত এটা? মোলার দাঁত। কারণ আমরা এইভাবেই তো পড়ে আসছি, ইনসিজর, পরেরটা ক্যানাইন, তারপর একটা হচ্ছে মোলার। মোলার মানে কি? বড়। মোলার মানে হচ্ছে ভারী। এখন দেখেন আমাদের মোলার দাঁত গজানোর পরে এর থেকেও ভারী দাঁত গজায়, রাইট? এই যে দেখেন 1 2 3, 1 2 3, 1 2 3। এখন আপনারা আমাকে বলেন তো নামকরণের ক্ষেত্রে এখন আপনি কি করবেন? আমরা একটা কোয়াড্রেন্টের দাঁত নামকরণ করি। এটা হচ্ছে ইনসিজর, এটা হচ্ছে ইনসিজর, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নম্বর, রাইট? আবার দেখেন এটা হচ্ছে ক্যানাইন, ক্যানাইন একটা। তাহলে এই দাঁতগুলোর মধ্যে এবার আপনি ভারী এবং বড় দাঁত কোনটা বলবেন? কারণ আমরা তো জানি মোলার মানে কি? ভারী বা বড়। মোলার মানে তো ম্যাস, ম্যাস মানে তো ভর, ভর মানে ভারী। এবার বলো তো মুহিব, এগুলোর নাম মোলার দিবা না এগুলোর নাম মোলার দিবা? ইয়েস, এগুলোর নাম এবার মোলার হবে। হওয়ার কথা ছিল কিন্তু এর, কিন্তু সমস্যা হয়ে গেল, এর থেকেও বড় বাপ চলে আসছে। ইয়েস, সো এটার নাম হচ্ছে মোলার 1, এটার নাম হচ্ছে মোলার 2, এটার নাম হচ্ছে মোলার 3। এখন দেখেন এরা আসার জন্য এদের আর ভাত নাই, তাহলে এদেরকে আমরা কি বলবো? বলবো যে এরা বড়, বড়র সামনে থাকা দাঁত। তাহলে কি হবে? প্রিমোলার 1, প্রিমোলার 2। দেখছেন হওয়ার কথা ছিল মোলার, কিন্তু হয়ে গেল প্রিমোলার। এখন একটা মজার ব্যাপার, মানুষ বলে আমাদের বইয়ের মধ্যে লেখা আছে বাচ্চাদের প্রিমোলার দাঁত নাই। আশ্চর্য, বাচ্চাদের কেন প্রিমোলার দাঁত থাকবে? বাচ্চাদের তো মোলার দাঁত দিয়ে শেষ, রাইট? এখন আমাদের তো মোলার দাঁত যখন হয় তার থেকেও ছোট ভারী দাঁত আছে তার সামনে, এই জন্য এগুলো হচ্ছে প্রিমোলার। এখন বলেন আমাদের দন্ত সংকেতটা কেমন হবে? এটা একটা দাগ যার উপরে একটা চোয়াল, নিচে একটা চোয়াল, রাইট মহিম? কোয়াড্রেন্ট হচ্ছে একটা 2টা, তাহলে আমরা এদিকে 2 দ্বারা গুণ দিলাম। কি করব? ইনসিজার কয়টা? 2টা। ক্যানাইন কয়টা? একটা। প্রিমোলার কয়টা? 2টা। সরি, এটা অ্যাকচুয়ালি এভাবে লেখে, প্রিমোলার 2টা এবং মোলার কয়টা? 3টা। সেম নিচেও I2 C1 PM2 M3। এটা হচ্ছে পূর্ণবয়স্কদের দাঁতের সংকেত। আর এটা কি ছিল? I2 C1 M2, I2 C1 M2। প্রিয় স্টুডেন্ট, এখানে একটু বলে রাখি আপনাদের, সেটা হলো যেহেতু ওইটা হচ্ছে পূর্ণবয়স্ক অবস্থা এবং ওটা আদর্শ দন্ত সংকেত, এই জন্য এই দন্ত সংকেতটাকে আমরা চেষ্টা করব আদর্শ দন্ত সংকেতের মতো করে লিখতে। কিভাবে?
তাহলে আমরা এবার নতুন করে এই জায়গাটা একটু চেঞ্জ করব। মোলার টু মোলার টু, তাহলে আমরা মাঝখানে কি লিখবো? প্রিমোলার জিরো, প্রিমোলার জিরো গুণ 2 গুণ 2, রাইট? ওইটার মতো করে আমরা এটা লেখার চেষ্টা করেছি। সো দন্ত সংকেতে আসলে বাচ্চাদের মোলার নাই, তারপরে মোলার লিখতে হয়, প্রিমোলার নাই প্রিমোলার লিখতে হয়। এই হলো ঘটনা, বুঝতে পারছেন? আমাদের যদি এই মোলারগুলো না থাকতো, ওগুলোর নাম কিন্তু আর প্রিমোলার হতো না, ওরাই মোলার। বুঝতে পারছেন ভাই? এখন দেখেন, আমি এখন যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা আনসার দেবেন। পূর্ণ বয়স্কদের উপরের বাম অর্ধচোয়ালে প্রিমোলার কয়টি? শিশুদের নিচের চোয়ালে প্রিমোলার কয়টি? দ্রুত আপনারা এই দুটো প্রশ্নের উত্তর দেন। পূর্ণবয়স্কদের উপরের বাম অর্ধচোয়ালে প্রিমোলার কয়টি? শিশুদের নিচের চোয়ালে প্রিমোলার কয়টি? দ্রুত। আপনারা যারা কমেন্ট বক্স দেখছেন, কমেন্ট করার সময় খেয়াল করে দেখেন যে কেউ সঠিক লিখছে, কেউ ভুল লিখছে। তার মানে সম্ভাবনা আছে যে অনেক বড় একটা অংশ স্টুডেন্ট পরীক্ষায় গিয়ে ভুল করবে, তাই না? হ্যাঁ, আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে অনেক বড় অংশ যেমন ভুল করবে, অনেক বড় একটা অংশ সঠিকও আনসার করবে, তাদের দলে থাকার। ইয়েস, দেখেন সঠিক আনসার কিন্তু অনেকে করেছে। পূর্ণবয়স্কদের যেই বলেছে আমরা এটাতে যাব, শিশুদের যখন বলেছে আমরা এটাতে যাব। উপরের যখন কথা বলেছে তখন আমরা এই লাইনটা দেখব, বামের যখন কথা বলছে তখন আমরা সেম, মানে এই পার্টটার কথাই আর কি, এই যে এই পার্টটা। ডান বাম বললে সিঙ্গেল একটা পার্টের কথা ভাববো। প্রিমোলার কয়টি? দেখেন 2টা। অর্ধ চোয়াল বলছে, কিন্তু উপরের চোয়াল সেটার আবার অর্ধেক, তাই না? এবার দেখেন শিশুদের নিচের চোয়াল বলছে, এইটা হচ্ছে শিশুদের নিচের চোয়াল, বা এই যে পুরোটা। প্রিমোলার কয়টি? প্রিমোলার 0, 0 গুণ 2 ইকুয়াল 0। ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, এই হলো ঘটনা। এখন আমরা একটু ডিফারেন্ট টার্ম দেখি। সেটা হলো এখানে এই যে লাস্ট যে দাঁতটা দেখতে পাচ্ছেন, এই দাঁতটা, এই দাঁতটা, এই দাঁতটা এবং এই দাঁতটা, যেটাকে আমরা বলি মোলার 3। এই মোলার 3-র আরেক নাম হলো আক্কেল দাঁত। আক্কেল দাঁত। কেউ কেউ ব্যাখ্যা দেয় যে লাস্টের দাঁতটা ওঠার সময় আমাদের চোয়াল ফেটে যখন বের হয় ব্যথা লাগে, আক্কেল হয়ে গেছে বলি। এই যে ব্যথা পাওয়ার জন্য বলে এটার নাম আক্কেল দাঁত। না, এটা সঠিক নয়। বরং লাস্টের দাঁতটা যখন বের হয় তখন বলা হয় যে এই লোকটার আক্কেল জ্ঞান হয়েছে। আক্কেল শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী বা উইজডম, তাই না? তুমি একটা কোনো কিছু না বুঝে কাজ করলে বলবে ওর কোনো আক্কেল জ্ঞান নেই। তুমি কোনো কিছু বুঝে কাজ করলে বলবে ওর আক্কেল আছে। সো আক্কেল শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা উইজডম। সো লাস্টের দাঁতটা ওঠা মানে কি? তোমার অনেক বয়স হয়েছে, 21 প্লাস হয়ে গেছে। তোমরা যারা এখন ক্লাস করছো কাউরে কিন্তু তোমাদের এই মোলার 3 দাঁতটা ওঠেনি। তার মানে আপনাদের এখনো কি হয়নি? উইজডম বা আক্কেল হয়নি, রাইট? তাহলে আপনারা যখন কমেন্ট করেন কারোর সম্পর্কে, নেগেটিভ কমেন্ট করেন, বাজে কমেন্ট করেন, এই সময় একটু খেয়াল রাখবেন। মনে রাখবেন যে আপনার যেহেতু আক্কেল হয়নি, সম্ভাবনা আছে আপনার ভুল হওয়ার। তাহলে আপনারা কি করবেন? একটু জেনে বুঝে সময় নিয়ে রিয়েক্ট করবেন, তাই না? যেহেতু আপনাদের আক্কেল হয়নি। ওকে প্রিয় স্টুডেন্ট, খুব মজার একটা বিষয় আমি এখানে আলোচনা করব। সেটা হলো বাচ্চাদের যে এই দন্ত সংকেতটা দেখলেন, আমাদের যে দন্ত সংকেত দেখলেন, দুটোর আলাদা আলাদা নাম আছে। দেখেন, এটা বেবিদের কথা আমরা চিন্তা করছি, আর আমরা এটা অ্যাডাল্টদের কথা চিন্তা করছি। বেবিদের যে দন্ত সংকেত, এটার আরেক নাম হচ্ছে বেবি টিথ।
আপনাকে বলতে পারে বেবি টিথের সংকেত লিখো, তখন কিন্তু ওই যে শিশুদের দন্ত সংকেতটাই লিখতে হবে। তাহলে এটার নাম কি? অ্যাডাল্ট টিথ। এটার আরো একটা নাম হতে পারে, রাইট? এই দাঁতগুলো যেহেতু আমাদের প্রথম আসে, এই জন্য আমরা এটাকে বলি প্রাইমারি টিথ, প্রথমেই আসে, প্রাথমিক। তাহলে এটার নাম কি হবে? সেকেন্ডারি টিথ। অন্যান্য বইগুলোতে আছে, তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের মধ্যে এই টপিকটা আছে। এটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যেহেতু ছোটবেলায় হচ্ছে, রাইট? তাহলে এটার নাম হচ্ছে, যেহেতু মায়ের দুধ খাওয়ার সময় আমাদের এটা হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে মিল্ক টিথ, রাইট? আবার দেখেন এই দাঁতটা যেহেতু পরবর্তীতে পড়ে যায়, এই জন্য এটার নাম হচ্ছে ডেসিডুয়াস টিথ। এই ডেসিডুয়াস শব্দটা আপনারা বেশ কয়েক জায়গায় পাবেন, তার মধ্যে পাবেন বোটানির 12 নম্বর চ্যাপ্টারে গিয়ে। এই ডেসিডুয়াস শব্দের অর্থ হচ্ছে যারা ঝরে পড়ে, ঝরে পড়া। এখন বলেন তো, যে সকল গাছের পাতা সারা জীবন থাকে, মানে কোনো ঋতুতেই গাছের পাতাগুলো সব ঝরে পড়ে না, তাদেরকে আমরা বলি এভারগ্রিন টিথ, রাইট? চির সবুজ বা চির হরিৎ যারা। আর যে সকল গাছের পাতা শীতকালে একবার ঝরে যায়, গাছে কোনো পাতা থাকে না, তাদেরকে কিন্তু আমরা পত্র ঝরা উদ্ভিদ বা ডেসিডুয়াস উদ্ভিদ বলি। ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা বলা যেতে পারে, যেহেতু থাকে না, তাহলে এটার নাম কি? টেম্পোরারি টিথ। বাংলা কি? অস্থায়ী দাঁত। যে কোনো প্রশ্ন আসতেই পারে। বেবি টিথের সংকেত লিখো, প্রাইমারি টিথের সংকেত লিখো, মিল্ক টিথের সংকেত লিখো, দুধ দাঁতের সংকেত লিখো, কিংবা ঝরে পড়া দাঁতের সংকেত লিখো, কিংবা অস্থায়ী দাঁতের সংকেত লিখো, টেম্পোরারি টিথের সংকেত লিখো, যে কোনো কিছু আসতে পারে। এইটার ক্ষেত্রে দেখেন সেকেন্ডারি টিথ। এটা আরেক নাম হচ্ছে পার্মানেন্ট টিথ। পার্মানেন্ট টিথ। তাহলে বাংলায় আমরা কি বলি? স্থায়ী দাঁত। সো এই নামগুলো আপনাকে জানতে হবে। দাঁত সম্পর্কে আমরা অনেকটাই পড়ে ফেলেছি। মেডিকেল এডমিশন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা একবার এসেছিল। 6 বছরের মানব শিশু বা 6 বছরের শিশুর কয়টি দাঁত থাকবে, বা 6 বছরের শিশুর মোলার দাঁত কয়টি, 6 বছরের শিশুর প্রিমোলার দাঁত কয়টি? নাই, রাইট? তো সেম ভাবে কিন্তু আসতে পারে যে 8 বছরের শিশুতে এগুলাতে কিন্তু কমপ্লিট দাঁত থাকে না আসলে। যাই হোক না কেন, পূর্ণবয়স্কদের দাঁতকে এটা বলা হয়, আর দাঁতের সংকেত আমি বলে দিয়েছি। এখন আপনারা আমাকে দ্রুত বলেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? দাঁত থেকে পড়া শেষ? প্লিজ আপনারা প্রশ্ন করেন, আমি দেখছি সঙ্গে। সো একবার হয়নি, এটা কিছুই হয়নি, আপনারা বুঝতে পারলেই হলো। এই হচ্ছে একটা হিউম্যান, এটা হচ্ছে নাক, এটা হচ্ছে মুখ, উপরের ঠোঁট, নিচের ঠোঁট, রাইট? আমরা কি জানি মুহিম? আমাদের কিন্তু এদিকে একটা চোয়াল থাকে, রাইট? আমাদের আরেকটা চোয়াল কোথায় থাকে? এদিকে একটা চোয়াল থাকে, যেটা এই পর্যন্ত যায়, কানের দিক পর্যন্ত। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো মেক্সিলা কোনটা, ম্যান্ডিবল কোনটা, তখন আপনি বলবেন এইটার নাম হলো মেক্সিলা, আর এইটার নাম হলো ম্যান্ডিবল। আমরা এখন যা পড়ছি তার নাম হচ্ছে
লালা গ্রন্থি, যেটাকে আমরা বলি লালা গ্রন্থি থেকে স্যালাইভা বা লালা আসে, এই জন্য এদের নাম হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমি ধীরে ধীরে কথা বলবো, আরো একটু সময় নিব। আমি তো বোর্ডে অনেকক্ষণ তাকিয়ে থাকছি, আপনি একটু বলেন বুঝতে পারছেন কিনা। গলগন্ড হয়ে গেছে? ওকে, আমি এখানে ছবি অ্যাড করবো আর ডানে আমি ব্যাখ্যা করবো, এই জন্য ডান সাইডে একটু ফাঁকা রেখেছি। স্টুডেন্ট দেখেন, আমাদের জিহ্বাটা কিন্তু এখানে থাকে, রাইট মুহিব? এটা হচ্ছে আমাদের টাং। কান কোথায় থাকে? রাইট, দিস আওয়ার এয়ার বা কান। একটু দেখেন, মাঝে মাঝে আমাদের, আচ্ছা যাই হোক, আমাদের কানের এই জায়গায় একটা গ্রন্থি থাকে। আমাদের কানের এখানে একটা গ্রন্থি থাকে, মুখে, এখান থেকে মুখে লালা আসে। তো ভালো হয় কোনটা, এখান থেকে নিচের দিকে যাওয়া নাকি এখান থেকে যে উপরে এসে লালা ঢেলে দেওয়া? কাছে যেটা সেটাতে আমরা লালা ঢেলে দেবো, রাইট? দেখেন, এখান থেকে এখানে এসে লালা ঢেলে দেবো, রাইট? এই যে লালা পড়তেছে। তো আমরা তো উপরের চোয়ালের এই দিকটা যেহেতু আছে, তাহলে আমরা উপরের চোয়ালের ক্ষেত্রে আমরা এই সাইডটা দেখতেছি, এই অর্ধ চোয়াল, রাইট? ঠিক কিনা? তাহলে এই অর্ধ চোয়ালের দেখেন, এই যে এখানে হচ্ছে মোলার 3টা, তাহলে বলেন তো এই জায়গায় কি আছে? মোলার 2, ইয়েস। সো এখানে আছে মোলার 2 নম্বর মোলার দাঁত আছে। তাহলে বলেন তো কানের কাছে যে স্যালাইভারি বা লালা গ্রন্থিটা আছে, সে লালাগুলো একটা নালীর মাধ্যমে কোথায় ঢালে? উপরের চোয়ালের মোলার 2 যেখানে, সেই জায়গায়। অ্যাকচুয়ালি আমাদের দাঁত তো এই সাইডে, গাল তো আমাদের এই সাইডে, রাইট? তো যেখানে মোলার দাঁতটা আছে তার অপোজিটে গালে এখানে একটা ছিদ্র আছে। বুঝতে পারছো মুহিব? এটা আমাদের দাঁত, এটা আমাদের গাল। তার এদিক থেকে এসে এই যে মোলার দাঁতটা আছে এখানে, এই যে এখানে এসে আমার নখটা দেখেন এখানে ঢেলে দেয়। তাহলে উপরের যে মোলার 2 আছে, উপর যে মোলার 2 আছে, জাস্ট তার অপোজিটে ঢেলে দেয়। ঠিক আছে? আচ্ছা, আমাদের আরো 2টা লালা গ্রন্থি আছে। এখানে একটা দেখলাম আমরা, এই প্রথমটার নাম হলো প্যারোটিড। এই কানের নিচে একটা আছে, ওই কানের নিচে একটা আছে। তাহলে টোটাল কয়টা মুহিব? 2টি। মনে রাখবেন আমাদের শরীরে যে অঙ্গগুলো 2টা করে থাকে, এই যে কান এখানে একটা, এখানে একটা, 2টা বলা যাবে না, বলতে হবে এক জোড়া কান। নাকের এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এক জোড়া ছিদ্র। চোখ এখানে একটা, এখানে একটা, 2টা চোখ না, এক জোড়া চোখ। ঠিক আছে? মিড লাইনের 2 পাশে যারা যারা থাকে তাদেরকে জোড়া বলা হয়, পেয়ার বলা হয়। ওকে, সো 2টি কথাটা কিন্তু ভুল। কি লিখতে হবে? এক জোড়া। দেখেন, প্যারালাল শব্দটা আপনারা শুনেছেন। প্যারালাল শব্দের অর্থ কি? রেল লাইন প্যারালালি চলে, এইটা দ্বারা বোঝায় যে একটা লাইন থাকে, তার পাশে আর একটা লাইন থাকে। দিস ইজ কল্ড প্যারা। তাহলে কানের পাশে থাকে। প্যারোটিডের প্যারা শব্দের অর্থ হলো পার্শ্ব। অটো শব্দের অর্থ হচ্ছে
ইয়ার বা কান। আপনারা যখন শ্বাসতন্ত্র পড়বেন, শ্বসনতন্ত্র, তখন গিয়ে দেখবেন কানের প্রদাহ, অটাইটিস মিডিয়া। এই যে অটাইটিসের অটো মানে হচ্ছে কান, অটো মানে হচ্ছে কান, প্যারা শব্দের অর্থ পাশে। কানের পাশে যে গ্রন্থি থাকে তার নাম প্যারোটিড গ্রন্থি। তাহলে এই গ্রন্থির নাম কি মুহিব? প্যারোটিড গ্রন্থি। ওকে, 2 নম্বর, জিহ্বার নিচে একটা গ্রন্থি থাকে, এই যে এখানে। এরা করে কি, এই জিহ্বার এই যে এই জায়গায় ঢেলে দেয় এখানে, বুঝতে পারছো? জিহ্বার নিচে যদি থাকে এর নাম কি হবে মুহিব? সাব মানে নিচে, আন্ডার, আর লিঙ্গুয়াল শব্দের অর্থ হলো জিহ্বা বা ভাষা। লিঙ্গুয়াল শব্দের অর্থ কি? ভাষা। ভাষা মানে তো হচ্ছে আমাদের জিহ্বা, তাই না? জিহ্বার নিচে যে গ্রন্থি থাকে তার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। প্রিয় স্টুডেন্ট, আপনাদের আমি একটা ছবি দেখাই। আমরা যে দাঁত জিহ্বার উপরে ওঠাই, এই যেখানে একটা পাতলা একটা মনে হচ্ছে জিহ্বাটাকে আটকায় ধরে আছে, তাই না? এটার নাম হলো ফ্রেনুলাম। কি নাম এটার? ফ্রেনুলাম। তাহলে জিহ্বার নিচে এখানে থাকে একটা ফ্রেনুলাম। প্রিয় স্টুডেন্ট, এখানে লিখি আমি ফ্রেনুলাম। ফ্রেনুলাম শব্দের অর্থ হলো লাগাম। কি? লাগাম। ঘোড়ার গায়ের মধ্যে আমরা দড়ি দিয়ে বাঁধি, এটার নাম কি? লাগাম। তাহলে ঘোড়াটা ছুটে যাইতে পারে না। জিহ্বার নিচে এটা আছে বলে জিহ্বাটা কিন্তু পেছনে যায় না। প্রশ্ন হতে পারে লাগামটা এখানে কেন দিয়েছে? ডেফিনেটলি এটা একটা লজিক আছে। লজিকটা হচ্ছে, আমরা যখন ঘুমাই যাব, লাগামটা যদি না থাকে জিহ্বাটা কিন্তু পেছনে চলে যাবে। পেছনে গিয়ে যদি আমাদের শ্বাসটা ব্লক করে দেয়, আমরা কিন্তু মারা যাব। তাহলে জিহ্বাকেও লাগাম পরিয়েছে, কারণ আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, রাইট? তাহলে এখন এরা যে কেটে দেন তাহলে খবর আছে, ঠিক আছে? প্রিয় স্টুডেন্ট, দেখেন জিহ্বার নিচে এই লাগাম যে মাঝখানে আছে, এই সাইডে একটা সাবলিঙ্গুয়াল গ্রন্থি আছে, এই সাইডে একটা আছে। তাহলে কয়টা হলো? 1 জোড়া। কয়টা হলো? 1 জোড়া। ওরা করে কি, এই ফ্রেনুলাম যেটা বা এই যে লাগাম যেটা আছে, লাগামের এখানে এসে ছেড়ে দেয়। আপনারা যদি কখন আয়নায় দেখেন, দেখতে পাবেন এই লাগামটা 2 সাইডে 2টা ছিদ্র আছে। আপনারা আয়নায় দেখবেন, ক্লাস যখন করছেন পাশে আয়না থাকলে দ্রুত দেখে ফেলেন, এখানে 2টা ছিদ্র আছে। সো জিহ্বার নিচের যে সাবলিঙ্গুয়াল গ্রন্থি আছে, সে এসে করছে কি, লাগামের ওখানে ছেড়ে দিচ্ছে লালা। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবার দেখি আমরা, ও আচ্ছা, ফ্রেনুলাম বা লাগাম অনেকের ক্ষেত্রে কি হয় জানেন, আরো বড় থাকে, তখন জিহ্বাটা একদম তারা তুলতে পারে না, তখন তাদের কথা বলতে অসুবিধা হয়। তো ডাক্তাররা ওটা কেটে ঠিক করে দেয়। সো ডাক্তার এই জিনিসটা একটু ডিফারেন্ট জিনিস, রাইট? তুমি একটা হিউম্যানকে ফিক্স করতেছো, সার্ভিসিং করতেছো। 3 নম্বর গ্রন্থি। আচ্ছা, এখানে যদি আমি একটা গ্রন্থি দেই মুহিব, এই যে দেখো, এইটা কিন্তু মেন্ডিবল, রাইট? মেন্ডিবলে দেখো এই পাশে একটা লাইন চলে গেছে, রেখা, আর এই পাশে দেখো আরেকটা লেখা চলে আসছে। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ মেন্ডিবল। এইটাই হচ্ছে মেন্ডিবলের কোণ। বুঝতে পেরেছেন? এটা কিন্তু স্থূল কোণ। আপনারা যদি না বুঝতে পারেন, দেখেন এই যে এইটা, এই যে আমাদের 2 সাইডে যে উঁচু পার্টটা, তো এখান থেকে সোজা আসছে মেন্ডিবল, এখান থেকে সোজা কানের দিকে চলে গেছে। সো এই পার্শ্বে আর এই পার্শ্বে, সো এইটার নামই হচ্ছে অ্যাঙ্গেল অফ মেন্ডিবল। সো অ্যাঙ্গেল অফ মেন্ডিবলের জাস্ট নিচে এই জায়গায় আরেকটা লালা গ্রন্থি আছে, এই পার্শ্বে একটা, এই পার্শ্বে একটা। কয়টা হলো? 1 জোড়া। এই যে এখানে আছে। তাহলে সেও কি করবে, এই ফ্রেনুলামের কাছে গিয়ে লালা ঢেলে দিবে। অনেকেই ভাবছে যে এতগুলো রেখে লাভ কি? ডেফিনেটলি প্রত্যেকটা জিনিস একাধিক রাখতে হবে, কারণ লালা আছে বলে আমাদের কিন্তু মুখটা ভেজা থাকে, লালা আছে বলে আমরা স্বাদ পাই, লালা আছে বলে আমাদের মুখে জীবাণুর সংক্রমণ ঘটায় না। অনেক কাজ আমি আপনাদের শেখাবো এখনই। সো এটা কি জিহ্বার নিচে না মেন্ডিবলের নিচে? ইয়েস, এটা মেন্ডিবলের নিচে, অ্যাঙ্গেল অফ মেন্ডিবলের কাছে। সো এইটাকে আমরা বলবো সাব মেন্ডিবুলাস।
বুলার, এটা কয় জোড়া? এক জোড়া, এক জোড়া, এক জোড়া, এক জোড়া, টোটাল কয় জোড়া হলো? 3 জোড়া, রাইট? তাহলে এই প্রশ্নটা আসে, মানুষের লালা গ্রন্থি কয় জোড়া, নাম কি, অবস্থান কোথায়, এই প্রশ্নটা আসে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কোনটা কোথায় থাকে। এখন আমি আপনাদের এগুলার কাজ সম্পর্কে, হিস্টোলজি সম্পর্কে, বইয়ে যে শব্দগুলো আছে এগুলো মানে কি, এগুলো বোঝাবো। খুব দ্রুত বলেন, আপনারা আমার কথা বুঝছেন নাকি বুঝতে পারছেন না? 1.5 ঘন্টার ক্লাস, অনেক কিছু পড়াইতে হবে, কারণ প্রথম 2টা ক্লাসে আমরা অনেক পড়াতে চেয়েও অল্প একটু পড়িয়েছি। ফলাফল যেটা আমার মধ্যে হয়েছে, যে আমার মধ্যে আলাদা একটা প্রেশার তৈরি হয়েছে যে যত বেশি সম্ভব দ্রুত পড়াও। সো আমি 8টা ক্লাসের কথা বলেছি 1 মাসে, 8টার জায়গায় প্রয়োজন আমি 10টা বা 12টা পর্যন্ত ক্লাস নেব, বাট চেষ্টা করছি আমি। প্লিজ বুঝতে পারছেন কিনা একটু বলেন। একজন জিজ্ঞেস করেছে, ভাইয়া এগুলোতে নালি আছে না নাই? আপনি একদমই চিন্তা করবেন না, আমি পুরো বেসিকটা দেখাইলে আপনি বুঝতে পারবেন আমি আসলে কি বলছি। এখন আমরা এই লালা গ্রন্থি সম্পর্কে বিস্তারিত পড়ব, ঠিক আছে? আমি একটু পার্ট মিশিয়ে দিলাম, আরো মেশানো লাগলে আমি আরো মেশাবো, ঠিক আছে? মহিব, একটু বলে রাখি, এটা অফ টপিক, সিলেবাসের বাইরে। এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি লালাক্ষরণ করে? কোনটা সবচেয়ে বেশি লালাক্ষরণ করে? এই সাবলিঙ্গুয়ালটা। 75% লালা সে একাই দেয় প্রত্যেক দিন। 1 সেকেন্ড, একটু কারেন্ট চলে গেছে, এখনই লাইট আসবে, প্লিজ। ফোনটা দাও তো। মেবি একটু ওই সাইডে যাও, ওই সাইডটা দেখো। এটা ধরো এই সাইড থেকে, হ্যাঁ বোর্ডটা ধরো, কাছে আসো, এই জায়গাটা। বোঝা মুশকিল যে দেখা যাচ্ছে কিনা, আমরা একটু ওয়েট করি, যদি কারেন্ট আসে দেখি। ওইটা দাও, ফোনটা দাও। হ্যাঁ ধরো। দেখেন, এইটা হচ্ছে লালা গ্রন্থি। আমরা এখন লালা গ্রন্থির হিস্টোলজি, কাজ এবং এভরিথিং সম্পর্কে শিখব। অন্তত যদি আমরা এটা না পড়াইতে পারি, আজকে ক্লাস থেকে যাওয়া একদমই ঠিক হবে না। আমি ছোট্ট একটা পার্ট নিলাম, এই পার্টটা আমি এখানে বড় করে একটু আর্ট করব। দেখেন,
লালা গ্রন্থির ভেতরে এইরকম ছোট 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 থলির মতো আছে। এগুলো কিসের মতো মুহিব? এগুলো হচ্ছে থলির মতো। থলি, থলি মানেই হচ্ছে স্যাক বা সাইনাস, রাইট? গহ্বর মানে তো সাইনাস, আমি তো আমার স্টুডেন্টের পড়িয়েছি। সো এই স্যাক বা সাইনাস থেকে একটা শব্দ আসছে, দিস ইজ কল্ড অ্যাসিনাস। বাংলা হচ্ছে অ্যাসিনাস। তো এখানে একটু বলে রাখি, আপনারা যখন অগ্নাশয় পড়বেন, লেখা আছে অগ্নাশয়ের অ্যাসিনাস থেকে, অ্যাসিনাসগুলো হচ্ছে বহিঃখরা গ্রন্থি, কিংবা আপনারা দেখবেন আরো অনেক জায়গায় অ্যাসিনাস পার্ট আছে। ইভেন এই লালা গ্রন্থিতে বলা আছে যে এগুলো অ্যাসিনাস, অন্য বইয়ের মতো দেওয়া আছে। সো এগুলো যেহেতু থলির মতো, লালা গ্রন্থির ভেতরে ছোট ছোট থলি আছে, সেই থলিগুলোকে বলা আছে অ্যাসিনাস। ক্লিয়ার? 2, এই থলিগুলা থেকে নালীর মাধ্যমে ক্ষরণ হয়। তাহলে বলেন তো, এই যে লালা গ্রন্থিটা দেখতে পাচ্ছেন, নালীর মাধ্যমে যেহেতু ক্ষরণ হচ্ছে, তাহলে এটা কোন ধরনের গ্রন্থি? স্বনাল গ্রন্থি, রাইট? দিস ইজ কল্ড স্বনাল গ্রন্থি। প্রিয় স্টুডেন্ট, স্বনাল গ্রন্থির আরেকটা স্পেশালিটি হচ্ছে এখান থেকে এনজাইম ক্ষরণ হয়। তাহলে বলেন তো, এনজাইম ক্ষরণ হয় সেই গ্রন্থিগুলোকে কি বলা হয়? স্বনাল গ্রন্থি, রাইট? তো স্বনাল গ্রন্থি বা এনজাইম ক্ষরণকারী গ্রন্থি একই কথা। এখানে আরেকটু কথা বলে রাখি, এগুলো এসে কিন্তু এই যে বাইরে ক্ষরণ হচ্ছে। কোথায় ক্ষরণ হচ্ছে? বাইরে। বাইরে বলতে এই ফাঁকা জায়গায় ক্ষরণ হচ্ছে। সো এই স্বনাল গ্রন্থির আরেক নাম হচ্ছে বহিঃখরা গ্রন্থি। আচ্ছা, কিসের তুলনায় বাইরে বলা হচ্ছে? মানে বাইরে ক্ষরণ বলতে বুঝলাম আমি, তাহলে অন্তে ক্ষরণ বলতে কি বোঝায়? কোনো কিছুর ভেতরে ক্ষরণ বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যদি রক্তে ক্ষরিত হতো, তাহলে এটাকে আমরা বলতাম অন্তঃক্ষরা গ্রন্থি, রক্তের ভেতরে বা রক্তের অন্তে। যেহেতু এরা রক্তের ভেতরে ক্ষরণ হচ্ছে না, রক্ত ছাড়া অন্য জায়গায় বা বাইরে ক্ষরণ হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বহিঃখরা গ্রন্থি। বাইরে বলতে কোথায় ক্ষরণ হয়? আমাদের মুখ গহ্বরে ক্ষরণ হয়, রাইট? সো আমরা দেখলাম এটার নাম স্বনাল গ্রন্থি, এটার নাম হচ্ছে বহিঃখরা গ্রন্থি। ক্লিয়ার? এখন দেখেন, এইটার ভেতরে কিছু কোষ আছে। আপনাদের বইয়ে কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে, কিন্তু দেখানো নাই। এইরকম অনেকগুলা কোষ আছে, এগুলো সবগুলো হচ্ছে কোষ। এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আছে, আমরা দিলাম না, তো সময় নেই আমাদের হাতে। ওকে, সো দেখেন এখানে যে আপনি গ্রন্থিগুলো দেখছেন, এখানে 2 ধরনের গ্রন্থি আছে। এই যে এইরকম কিছু গ্রন্থি আছে যেগুলো থেকে মিউকাস আসে, এরকম কিছু কোষ আছে যেগুলো থেকে মিউকাস ক্ষরিত হয়। তার মানে আমাদের লালার ভেতরে তো পিচ্ছিল জিনিস থাকে, এগুলোকে আমরা মিউকাস বলি। ক্লিয়ার? আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে পানির মতো তরল ক্ষরণ হয়, পানির মতো তরল ক্ষরণ হয়, এগুলোকে বলা হয়, আমরা বলি সেরাস কোষ। কি কোষ? সেরাস কোষ। তাহলে এগুলোর নাম কি? মিউকাস কোষ। তাহলে আমরা 2 ধরনের কোষ পেলাম, সেরাস কোষ এবং মিউকাস কোষ। এখন বলেন তো, কেন এগুলোকে অ্যাসিনাস বলছে? কারণ এগুলো সাইনাস বা স্যাকের মতো বা থলির মতো দেখতে। থলি কেমন হয়? থলি হয় গোলাকার বা ডিম্বাকার। গোলাকার বা ডিম্বাকার। আকারগুলো দেখেন না, গোলাকার 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 বা ডিমের মতো লাগছে। 2 নম্বর হচ্ছে, এখানে কয় ধরনের কোষ আছে? 2 ধরনের কোষ আছে। যেগুলো থেকে মিউকাস ক্ষরণ হয়, লালার মিউকাস পার্টটা, সেগুলোর নাম হচ্ছে মিউকাস কোষ। আর কিছু কোষ থেকে লালার পানির মতো অংশ একটা ক্ষরণ হয়, এগুলোকে বলা হচ্ছে সেরাস কোষ। তাহলে এখন আমরা দেখবো মিউকাস কোষ থেকে যে মিউকাস ক্ষরণ হয় এটা নিয়ে ডিটেল শিখবো, সেরাস কোষ থেকে যে সেরাস ফ্লুইড ক্ষরণ হচ্ছে এটা নিয়ে আমরা বিস্তারিত শিখবো। সো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা মিশাই দেওয়া। আমরা দেখবো 10 মিনিটের মধ্যে যদি কারেন্ট না আসে, তাহলে ওই মোমেন্টে গিয়ে আমরা ক্লাস অফ করে দেবো। ওকে, তাহলে আমরা কয় ধরনের কোষ পেলাম? অ্যাসিনাসে 2 ধরনের, সেরাস কোষ, 2 নম্বর হচ্ছে মিউকাস কোষ, রাইট মুহিম? আচ্ছা, প্রিয় স্টুডেন্ট, দেখেন
মিউকাস কোষ থেকে ক্ষরিত হয় মিউকাস। মিউকাস শব্দের অর্থ হলো পিচ্ছিল তরল। কি বলে? পিচ্ছিল তরল। এই তরলটা কেন পিচ্ছিল আমি একটু বলি আপনাদের। অ্যাকচুয়ালি মিউকাস একটা জিনিস দ্বারা তৈরি, তার নাম হলো মিউসিন। কি দ্বারা তৈরি? মিউসিন। এই মিউসিন জিনিসটা হলো গ্লাইকোপ্রোটিন। মিউসিনটা কি? গ্লাইকোপ্রোটিন। এই যে দেখো ইন আছে, ইন মানে কি? ইয়েস, ইন মানে হচ্ছে প্রোটিন। ওকে, সো এখন দেখো মিউসিন যদি গ্লাইকোপ্রোটিন হয় তাহলে মিউসিন নামক গ্লাইকোপ্রোটিনটা কে ক্ষরণ করছে? এই মিউকাস কোষটা ক্ষরণ করছে, রাইট? এখন এই প্রোটিনটার মধ্যে এই প্রোটিন পার্টটা হলো পিচ্ছিল। প্রোটিন পার্টটা কি? পিচ্ছিল। প্রিয় স্টুডেন্ট দেখেন, এই মিউসিনের গ্লাইকোপ্রোটিন, এটা একটা গ্লাইকোপ্রোটিন, শর্করা এবং প্রোটিন। প্রোটিন পার্টটা হচ্ছে পিচ্ছিল। আর এই যে গ্লাইকো পার্টটা বা যেটা শর্করা পার্ট, সে করে কি? আশপাশে যত পানি আছে পানি টেনে আনে। আশপাশে কি আনে? পানি টেনে আনে। তাহলে বলেন তো কারেন্ট চলে আসছে, এক্সট্রিমলি সরি। আমি একটু চেক করি যে আপনারা সবাই আছেন কিনা। থ্যাংক ইউ। আমি আরেকবার বলছি, শোনেন। এটা হচ্ছে লালা গ্রন্থির মিউকাস কোষ। ওকে, এই যে এটা হচ্ছে মিউকাস কোষ, ঠিক আছে? এই মিউকাস কোষ থেকে ও ধরা যাক এই যে এগুলো মিউসিন ক্ষরণ করছে। মিউসিন কিন্তু একটা পিচ্ছিল, কারণ মিউসিনের দুইটা পার্ট, একটা হচ্ছে শর্করা পার্ট আর একটা প্রোটিন পার্ট। প্রোটিন পার্টটা হচ্ছে পিচ্ছিল আর শর্করা পার্টটার কাজ হচ্ছে পানি টেনে আনা। তাহলে বলেন তো পিচ্ছিল প্রোটিন আছে আবার এই পার্টটা পানি টেনে নিয়ে আসছে, তাহলে বলেন তো পিচ্ছিল প্রোটিন প্লাস পানি ইকুয়াল কি? পিচ্ছিল তরল। পানি প্লাস পিচ্ছিল প্রোটিন ইকুয়াল পিচ্ছিল তরল। এই পিচ্ছিল তরলের আরেক নাম হচ্ছে মিউকাস। ক্লিয়ার? আশা করছি আপনারা মিউকাস সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আচ্ছা, পরের পার্টটা আমি দেখি। তাহলে বলেন তো মিউকাস কোষ কি ক্ষরণ করে? মিউকাস তরল ক্ষরণ করে। মিউকাস তরল কি? পিচ্ছিল। মিউকাস তরল পিচ্ছিল কেন? কারণ এখানে মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন আছে, ঠিক আছে? গ্লাইকোপ্রোটিন আছে। এই গ্লাইকোপ্রোটিনটা কেমন? পিচ্ছিল। আচ্ছা, এবার সেরাস কোষে চলে আসি। খুব মজার ব্যাপার হলো সেরাস কোষগুলা থেকে, সেরাস নামটা কেন আসছে বলে রাখি কয়েকবার, যেহেতু এটা আপনাদের বইয়ে আছে। সেরাস, সেরাসের সাথে দেখেন সিরাম শব্দটার মিল আছে। আমাদের রক্তে একটা অংশ হচ্ছে সিরাম, মানে রক্ত থেকে যদি রক্ত কণিকাগুলো আলাদা করি বাকি যে পার্টটা থাকে এটার নাম হচ্ছে সিরাম। তো সিরাম বলতে কি বোঝায়? সিরাম বলতে পানি বোঝায়, সাথে অন্যান্য জিনিস আছে, এটা বোঝায়। তো অনেকের এই জায়গায় খুব কঠিন লাগছে, তারপর আমি সহজ করে বলি যে মানুষের প্রস্রাব কিংবা হচ্ছে চোখের পানি, এগুলো হচ্ছে সেরাস। চোখের পানি তো পিচ্ছিল না, তাহলে চোখের পানি মিউকাস নয়। রেস্টুরেন্ট দেখেন সেরাস কোষ থেকে যে সেরাস তরলটা আসে, সেরাস তরলটা আসে, এখানে কি কি থাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে এখানে এনজাইম থাকে। কি থাকে? এনজাইম। এই এনজাইমগুলো কি করে? পরিপাক করে। এই এনজাইমটার নাম কি? এটার নাম হচ্ছে টায়ালিন। কেন টায়ালিন বলে? এই টায়া শব্দের অর্থ হলো থুতু। তাহলে থুতু বা লালায় যে এনজাইম থাকে তার নাম কি? টায়ালিন। ক্লিয়ার? এই টায়ালিনের কাজ কি? যে এনজাইমটার আমরা কথা বলছি, টায়ালিনের কাজ কি? পরিপাক করা। কি পরিপাক? শর্করা পরিপাক। ঠিক আছে? টায়ালিন করে কি? শর্করার ভেতরে
আলফা গ্লাইকোসাইডিক বন্ধন আছে, এগুলাকে ভেঙে ফেলে। এই জন্য টায়ালাইনের আরেকটা নাম আছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। মানে আমাদের একটা ছন্দ ছিল ক্লাসে, এই ছন্দটা হারিয়ে গেছে কারেন্ট চলে যাওয়ার পরে। সমস্যা নাই, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। সো সেরাস তরলে কি থাকে? এনজাইম থাকে। ওকে, সেরাস তরলে আরেকটা জিনিস থাকে, দিস ইজ কল্ড ইমিউনোগ্লোবিউলিন এ। একটু খেয়াল করে দেখেন, ইমিউনোগ্লোবিউলিন এ হচ্ছে একটা অ্যান্টিবডি। কি মুহিব এটা? অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি করে? জীবাণু মারে, জীবাণু ধ্বংস করে। প্রিয় স্টুডেন্ট, এখানে এসে অনেকের মনে হইতে পারে ভাইয়া ইমিউনোগ্লোবিউলিন এ আছে, ইমিউনোগ্লোবিউলিন আরো অনেক ধরনের আছে, জি আছে, এম আছে, তাহলে এটা কেন থাকে? সাধারণত যেখানেই কোনো সিক্রেশন বা তরল দেখবেন, এস ফর সিক্রেশন, যেখানেই কোনো তরল দেখবেন ওই তরলে যদি ইমিউনোগ্লোবিউলিন থাকে অবশ্যই তাকে ইমিউনোগ্লোবিউলিন এ হইতে হবে। এই জন্য ইমিউনোগ্লোবিউলিন এ কে বলা হয় সিক্রেটরি ইমিউনোগ্লোবিউলিন এ। চোখের পানির কথা ভাবেন, মায়ের বুকের দুধের কথা ভাবেন, মুখের লালার কথা ভাবেন, তারপর হচ্ছে আমাদের পরিপাক নালীর ভেতরে যে মিউকাসগুলো আছে তরল, ওখানে ভাবেন, সব জায়গায় কিন্তু ইমিউনোগ্লোবিউলিন এ। তাহলে এটা একটা ট্রিক। ইমিউনোগ্লোবিউলিন এ কোথায় থাকে? যত তরল সবখানে ইমিউনোগ্লোবিউলিন এ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আরেকটা কি থাকে এখানে? লাইসোজাইম। একটু খেয়াল করে দেখেন, লাইসোজাইমের একটা পার্ট হচ্ছে দিস ইজ কল্ড এনজাইম, রাইট? এই লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। তাহলে এটি এমন একটা এনজাইম যেটি লাইসিস বা ভেঙে ফেলে। কাকে ভেঙে ফেলে? জীবাণুকে ভেঙে ফেলে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, আমরা আরেকটু আগাই। এইটাতে আরো একটা জিনিস থাকে, ইটস কল্ড ক্লোরাইড আয়ন। কি আয়ন? ক্লোরাইড আয়ন। এটাতে আরো একটা জিনিস থাকে, বাইকার্বনেট। এগুলোর কাজ কি আমি আপনাদের ডিটেইল বলতেছি। দেখেন কি কাজ করে আমি আপনাদের বলছি। ধরা যাক এই যে এখানে একটা এনজাইমের কথা বলছে, তাই না? রাইট? এই এনজাইমটা কি করে? শর্করা পরিপাক করে, তাই না মুহিম? তাহলে এই এনজাইমের আমি একটা ছবি দিলাম, দিস ইজ কল্ড টায়ালিন এনজাইম। আপনারা একটু ভালো করে দেখেন, এখানে একটা নতুন ট্রিক শিখবেন, নতুন একটা জিনিস শিখবেন। দিস ইজ কল্ড অ্যালোস্টেরিক এনজাইম। কি এনজাইম মুহিব? কোষ রসায়ন পার্টে আছে এবং উদ্ভিদ শারীরতত্ত্ব পার্টে অ্যালোস্টেরিক এনজাইম বলে একটা কথা আছে। সাধারণত এনজাইমের সাথে এই ধরা যাক এটার নাম হচ্ছে শর্করা। এটার নাম কি মুহিব? শর্করা। তো এনজাইমের গায়ে একটা সাইট থাকে এইরকম। এই শর্করাটা এখানে এসে যদি বসে তাহলে এনজাইমটা এই শর্করাটাকে পরিপাক করতে পারে। ঠিক আছে, কিন্তু এই এনজাইম ভদ্রলোক একা কাজ করতে পারে না। মাঝে মাঝে হয় না, তুমি জুতা কিনতে যাবা, একটা শার্ট কিনতে যাবা, ফ্রেন্ডকে ধরে নিয়ে যাচ্ছ, তাতে তোমার একটু কনফিডেন্স বাড়ে যে তোমাকে দোকানদার ঠকাইতে পারবে না, ঠিক কি না? তো এই এনজাইমটারও ভয় থাকে যে আমাকে মনে হয় কেউ ঠকাবে। এই জন্য এর দেহে আরো একটা সাইড থাকে। কি সাইড থাকে? এইরকম আর একটা তার দেহে ফাঁকা জায়গা থাকে। এখানে এসে এই যে ক্লোরাইড আয়নটা দেখতে পাচ্ছেন আপনারা, ক্লোরাইড আয়নটা এই যে এখানে এসে বসে। মুহিব কিছু বুঝতে পারছো? তাহলে এবার বলেন তো, এই এনজাইমটা যদি কাজ করে, এই এনজাইমটা যদি পরিপাক করে, তাহলে তাকে কে সাহায্য করে? ক্লোরাইড আয়ন সাহায্য করে। বইয়ের মধ্যে লেখা আছে যে এই টায়ালিন নামক এনজাইমটাকে ক্লোরাইড এসে সক্রিয় করে। অ্যাকচুয়ালি সক্রিয় করে না, এটা ডিফারেন্ট একটা বিষয়। সেটা হলো এই একা একে পরিপাক করতে যতটুকু পারতো, এইটা আসলে বহু গুণে বৃদ্ধি পায়, প্রায় 4 গুণ বেশি বৃদ্ধি পায়। বুঝতে পারছো? আচ্ছা, এনজাইম যেহেতু আমরা কোষ রসায়নে গিয়ে পড়বো, শর্ট সিলেবাসের বাইরে এডমিশনে গিয়ে পড়বো, তা আপাতত এটা বিষয়ে জানার দরকার নাই। শুধু আমি একটা ছোট জিনিস বলি, সেটা হলো এই সাইটটা, এটা নাম হলো অ্যাক্টিভ সাইট। এই এলাকাটার নাম হচ্ছে অ্যাক্টিভ সাইট, এই এলাকাটা। কারণ এখানে কোনো একটা রাসায়নিক পদার্থ এসে বসে বলে ওইটার উপর সে কাজ করতে পারে। তাহলে এনজাইমের যে এলাকাতে, যে জায়গাতে এসে রাসায়নিক পদার্থ এসে বসে, তার নাম হচ্ছে অ্যাক্টিভ সাইট।
এইরকম আরেকটা সাইড অন্যদিকে যদি কখনো থাকে, এই যে এটার নাম হচ্ছে, এই সাইডটার নাম কি? অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইট। তাহলে আমরা আজকে শিখলাম একটা এনজাইমে থাকে অ্যাক্টিভ সাইট, যেখানে এনজাইম যার উপরে কাজ করবে সে এসে বসে। এনজাইমের যদি আরেকটা সাইট থাকে বসার জন্য, ওইটার নাম হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। অ্যালো শব্দের অর্থ হচ্ছে আদার। অ্যালো শব্দের অর্থ কি? আদার। তার মানে এটা একটা সাইট, আদার আর একটা সাইট আছে, অন্য আর একটা সাইট আছে। ঠিক আছে? আমার একটু হাতটা ধরো তো, আমি নদীটা পার হইতে পারছিলাম, কেউ এসে তোমার হাত ধরলো, তুমি নদী পার হয়ে গেলা। তাহলে পা তো সাঁকোর উপরে বসবে, তাহলে পা হচ্ছে অ্যাক্টিভ সাইট। কিন্তু এই যে তোমার হাতে আর একটা আছে যেটা ধরতেছে, ধরার ফলে তোমার যে কার্যকারিতা, নদী পার হওয়াটা সহজ হইলো। সো এই হাতটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, যেখানে অন্য আরেকটা জিনিস এসে বসে, ক্লোরাইড এসে বসে। ঠিক আছে? আমাদের পড়া কিন্তু এখনো শেষ হয় নাই, আমি একটু এই সাইডটা ডিলিট করে দিই। লালা সম্পর্কে আপনাকে বিস্তারিত পড়তে হবে, জানতে হবে, পরীক্ষায় আসে। সো এই আলোচনাটা শেষে দেখবেন যে আপনার সবকিছু সহজ মনে হবে। বোর্ড অলরেডি কিন্তু খুব জটিল হয়ে গেছে। আচ্ছা, বইয়ে লেখা আছে লালার পিএইচ স্লাইটলি লো বা অ্যাসিডিক, রাইট মুহিব? মুখের যে লালা, এটা একটু অ্যাসিডের মতো। প্রশ্ন হচ্ছে লালা কেন অ্যাসিড হবে, মুখে কেন অ্যাসিড থাকবে? মুখে যদি অ্যাসিড থাকে, মনে রাখবেন এই অ্যাসিড কি করে? দাঁতের এনামেল ধ্বংস করে। কি করে মুহিব? আমাদের দাঁতের উপরে একটা আবরণ থাকে, এইটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে শক্ত জিনিস, এইটাকে ধ্বংস করে অ্যাসিড। বুঝতে পারছেন? যেমন আমাদের যখন বমি হয়, বমি হওয়ার পর বমিতে কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পাকস্থলীর অ্যাসিড। তো পাকস্থলীর অ্যাসিড বমি হওয়ার সময় কিন্তু আমাদের দাঁতের এনামেলগুলো ড্যামেজ করতে পারত। কিন্তু আমাদের কি হয়, বমি হওয়ার আগে আমাদের মুখে প্রচুর পরিমাণ লালা আসে। কি আসে? লালা। লালা এসে আমাদের দাঁতগুলোকে ঢেকে ফেলে, তারপর বমি হয়। বুঝতে পারছো? কিছু বুঝছো মুহিব? তো বমি এসে তোমার এনামেল নষ্ট করতে পারতো, কিন্তু লালা এসে ঢেকে রাখে। তো লালাও তো অ্যাসিড, বাট অল্প অ্যাসিড। এটা এতটা ক্ষতিকর না, বাট পারসিস্টেন্ট। সব সময় যদি এই অল্প অ্যাসিড দাঁতের এনামেলের উপর থাকে, আপনার কিন্তু খবর আছে। তাহলে প্রশ্ন হলো, কেন অ্যাসিড হয়ে গেল লালা? আর অ্যাসিডটাকে কে রিমুভ করে? দেখেন, আপনি দেখবেন আপনার বইয়ে লেখা আছে লালায় কয়েকটা জিনিস থাকে। এটা হলো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, থাকে হচ্ছে শ্বেতকণিকা, ব্যাকটেরিয়া থাকে, প্রোটোজোয়া থাকে, শ্বেতকণিকা থাকে এবং এপিথেলিয়াল কোষ থাকে। ওকে প্রিয় স্টুডেন্ট, একটু দেখেন, এই ব্যাকটেরিয়া কিন্তু সব সময় কি করে? অবাধ শ্বসন, তাই না? তাহলে আমাদের লালায় যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা অবাধ শ্বসন করতেছে। আমরা তো জানি যে অবাধ শ্বসনের পরে অ্যালকোহল কিংবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় মুহিম? ল্যাকটিক অ্যাসিড। তাহলে বলো তো, ল্যাকটিক অ্যাসিড যদি বাড়তে থাকে তাহলে পরিবেশটা কি হবে? অ্যাসিডিক হবে, রাইট? তাহলে এখন আমাদের এক কাজ করতে হবে, ব্যাকটেরিয়াগুলোকে একটু মারতে হবে যেন ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কমে। খুবই সিম্পল, আজকে দেখেন আমরা এখানে সব লিখে রাখছি। ব্যাকটেরিয়া এখন মারবেন কিভাবে? এই যে দেখেন, ইমিউনোগ্লোবুলিন এ কি করে? জীবাণু ধ্বংস করে। তাহলে ব্যাকটেরিয়াকে আমরা মারবো কিভাবে? ইমিউনোগ্লোবুলিন এ। আরো একটা জিনিস আমরা দিয়েছিলাম, লাইসোজাইম, যে এনজাইমটি জীবাণুকে লাইসিস করে ফেলে। সো লাইসোজাইম, এটিও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে ব্যাকটেরিয়াকে যতই ধ্বংস করা শুরু করবে, মুখের ব্যাকটেরিয়ার পরিমাণ তত কমবে, ল্যাকটিক অ্যাসিড উৎপাদন তত কমবে। ল্যাকটিক অ্যাসিড উৎপাদন যত কমবে, অ্যাসিডের পরিমাণ তত কমবে। আমাদের লালা তখন অ্যাসিড থেকে নিচে নামা শুরু করো, নিউট্রাল হওয়া শুরু করো, রাইট? আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? প্লিজ কমেন্ট করে বলেন তো বুঝতে পারছি। প্লিজ একটু বলেন যে বুঝতে পারছেন।
ওকে প্রিয় স্টুডেন্ট, ঘটনা কিন্তু এখনই শেষ হয় নাই, ঘটনা এখনই শেষ হয় নাই। তার আগে আমি এইগুলো ব্যাখ্যা করার আগে আরেকটা জিনিস আমি দিচ্ছি এখানে। লালায় আর কি থাকে? লালায় অক্সিজেন দ্রবীভূত থাকে, কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে এবং নাইট্রোজেন দ্রবীভূত থাকে। এখন দেখেন নাইট্রোজেন কি প্রায় নিষ্ক্রিয়, তাহলে নাইট্রোজেন নিয়ে আমরা বদার্ড না, আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো না। অক্সিজেনের পরিমাণ 100 ml মাত্র 1 ml, মানে লালায় অক্সিজেনের পরিমাণ খুবই কম। বাট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখবেন লালায় প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, রাইট? বলেন তো, কার্বন ডাইঅক্সাইড যদি লালায় দ্রবীভূত থাকে, লালার পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড কি উৎপন্ন করবে? কার্বনিক অ্যাসিড। সো আবার দেখেন কার্বনিক অ্যাসিড যদি উৎপন্ন হয়, অ্যাসিডের পরিমাণ আবার বাড়বে, রাইট? তাহলে এবার দেখেন লালায় কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমি এখানে লিখছিলাম কি বাইকার্বনেট। সো কার্বনিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকলে কার্বনিক অ্যাসিড ভেঙে ভেঙে বাইকার্বনেটের পরিমাণ বাড়া শুরু করবে, রাইট? আরেকটা জিনিস, ওই যে মিউকাস আমরা পড়ছি না, মিউকাস আমরা পড়ছি না, প্রথমে এই মিউকাস এসে করবে কি, অ্যাসিডটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? তো প্রিয় স্টুডেন্ট, এখানে আরেকটা জিনিস আমরা শিখলাম যে লালায় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন দ্রবীভূত থাকে। নাইট্রোজেন নিষ্ক্রিয়, এটা নিয়ে আমরা চিন্তা করব না। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, দুইটা জিনিস যদি আপনি পানিতে ঢেলে দেন, দুইটা জিনিস যদি আমাদের রক্তে দেন, সব সময় কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি দ্রবণীয়, এত বেশি এফিনিটি তার, বুঝতে পারছেন? তাহলে অক্সিজেনকে জায়গায় দেয় না, দেখেন কার্বন ডাইঅক্সাইড গিয়ে ওখানে দ্রবণীয় হয়ে আছে। সো কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে অ্যাসিডের পরিমাণ কিন্তু তত বাড়বে। তাহলে দিন শেষে আমরা অ্যাসিডকে কমাইলাম কিভাবে? একটা হলো মিউকাস দিয়ে আমরা অ্যাসিডকে কমাচ্ছি, আর অ্যাসিড তৈরিকারী আমরা ব্যাকটেরিয়াকে কমাচ্ছি ইমিউনোগ্লোবুলিন এ এবং লাইসোজাইম দ্বারা, রাইট? তো এই হলো এতদূর পর্যন্ত। বাকি পার্ট টাইমে আলোচনা করে আমি একবার পুরো ব্যাপারটা রিপিট করব। প্রোটোজোয়া, এটা আমাদের সমগ্র দেহেই থাকে, এখানে আলাদা করে বলার দরকার নাই, সমগ্র দেহে থাকে। আবার দেহের যে পার্টগুলা বাইরের সাথে ওপেন সেগুলোতেও থাকে, মুখ, নাক, যোনিপথ, এইসব জায়গাগুলোতে বা ত্বকে সব জায়গাতেই প্রোটোজোয়া থাকে। প্রোটোজোয়া মানে হচ্ছে আদিকোষ। আচ্ছা, শ্বেতকণিকা, দেখেন শ্বেতকণিকা কেন থাকে? লালায় জীবাণু আছে কিনা মহিব? খাবারের সাথে আসতেছে, হাঁ করলা আসতেছে, কিংবা লালার ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোয়া আছে, খারাপ জিনিস আছে। তো যেখানেই জীবাণু সেখানে কি শ্বেতকণিকা ছুটে আসে। তা লালায় কেন শ্বেতকণিকা? আর লালায় জীবাণু আছে। এপিথেলিয়াল কোষ কি? এপিথেলিয়ালের বাংলা হচ্ছে আবরণী কোষ। বুঝতেই পারছেন, আমি যদি এরকম করি তাহলে এখানকার কিছু আবরণী কোষ পড়ে যাবে এখানে। ঠিক তেমনি মুখের তো চারপাশে আবরণ আছে, এই আবরণী কোষগুলো লালায় আসে খুলে খুলে দেয়াল থেকে। সো লালায় আপনি আবরণী কোষ পাবেন, ঠিক আছে? সো আপনারা যদি সবাই এই পর্যন্ত বুঝে থাকেন, আমি পুরো ব্যাপারটা আরেকবার রিপিট করছি, আপনি শুধু শুনে শুনে যাবেন। ওকে ওকে, আমাদের 3 জোড়া লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থিগুলাকে যদি আমরা বাইর করি, এখানে ছোট ছোট থলি আছে, এগুলোকে বলে এসিনাস। লালা গ্রন্থি থেকে নালীর মাধ্যমে লালা আসে, এই জন্য লালা গ্রন্থিকে বলা হয় সনাল গ্রন্থি। লালা গ্রন্থি থেকে এনজাইম আসে, এই জন্য লালা গ্রন্থির আরেকটা নাম হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, তাই না? এখন আমরা চলে আসি, লালা গ্রন্থিতে কয় ধরনের কোষ থাকে? লালা গ্রন্থিতে 2 ধরনের কোষ থাকে। এক ধরনের কোষের নাম হচ্ছে সেরাস কোষ, আরেক ধরনের নাম হচ্ছে মিউকাস কোষ। মিউকাস মানে বুঝতে পারছেন, যারা মিউকাস বা পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে। সেরাস কোষ হচ্ছে তারাই যারা পানির মতো পদার্থ ক্ষরণ করে। এবার চলে আসি আমরা সেরাস কোষের কাজ কি, মিউকাস কোষের কাজ কি। সে মিউকাস ক্ষরণ করে, মিউকাস পিচ্ছিল, কারণ মিউকাসের মধ্যে অ্যাকচুয়ালি মিউসিন থাকে। মিউকাসের কাজ কি? মিউকাসের কয়েকটা কাজ আছে। প্রথমত, মুখের ভেতরে পানি দিলে পানি শুকিয়ে যাবে, আমাদের মুখের ভেতরে ত্বকটা ফেটে যাবে। এই জন্য আমরা পিচ্ছিল বা মিউকাস দিয়ে আমাদের মুখের ভেতরটা সবসময় ভেজা রাখি
ভেজা রাখলে আমাদের মুখের ভেতরে ত্বকটা ফাটে না, না ফাটলে এটাতে জীবাণু ভেতরে ঢুকতে পারে না। সো একটা প্রোটেকশন। পাশাপাশি মিউকাস বা পিচ্ছিল পদার্থ দ্বারা আমরা খাদ্যটাকে পিচ্ছিল করি, ফলে খাদ্যটা আমাদের গিলতে সুবিধা হয়। রাইট মুহিব? কোনো কারণে যদি আমাদের দেহে মিউকাস ক্ষরণ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মুখ শুকিয়ে যাবে। মুখ কি হবে? শুকিয়ে যাবে। কখন শুকিয়ে যায়? যখন আমরা বিপদে পড়ি, টেনশনে পড়ি, তখন আমাদের মুখ শুকিয়ে যায়, তাই না? ভয়ে মুখ শুকিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কেন ভয়ে মুখ শুকিয়ে গেল? এটা হরমোন চ্যাপ্টারের পড়া, আমি ওখানে পড়িয়েছি অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন হরমোনের সময়, বাট আমি আপনাদের এখন বলবো কারণ আমার হাতে সময় আছে। যখন আমরা ভয়ে বা টেনশনে পড়ি আমাদের দরকার কি? মাথাকে বেশি বেশি খাটাইতে হবে। যদি মাথা খাটিয়ে পার না পাই তাহলে আমাদের পেশিগুলোকে কাজে লাগিয়ে ওই জায়গা থেকে পালাতে হবে, তাই না মুহিব? তাহলে এবার আমাকে বলো তো কি কি ঘটনা ঘটবে তখন? মাথাকে যদি আমি বেশি খাটাইতে চাই বিপদে বা খারাপ অবস্থায় পড়লে মাথায় রক্ত পাঠাইতে হবে, রক্তের মাধ্যমে অক্সিজেন খাবার পাঠাইতে হবে। তাহলে বলেন তো হার্ট বেশি বেশি পাম্প করবে কিনা? ইয়েস, হার্ট পাম্প করবে, রাইট? পাশাপাশি আমাদের পেশিগুলো আছে, পেশিগুলোকে কাজে লাগিয়ে হয় আমরা ফাইট করবো যায় ওই সিচুয়েশনে কিংবা পালিয়ে যাব, তাহলে হার্ট বেশি বেশি পাম্প করে আমাদের পেশিতেও খাবার এবং অক্সিজেন বেশি পাঠাবে। তাহলে কি হলো খারাপ মোমেন্টে? মাথায় রক্ত সরবরাহ বাড়লো, পেশিতে রক্ত সরবরাহ বাড়লো হার্টের বিট বাড়ার মাধ্যমে, রাইট মুহিব? পাশাপাশি আমাদের কি হার্টের বিটের মাধ্যমে যেহেতু আমরা এই জায়গায় এবং এখানে অক্সিজেন পাঠাচ্ছি, তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসের হার বাড়বে। তাহলে ভয় পেলে আমরা কি করবো? রাইট, বেশি বেশি অক্সিজেন নেব। লাস্ট যে কথাটা সেটা হলো কেন তাহলে লালা শুকিয়ে গেল? দেখেন, ভয়ের সময় যদি আমরা লালা গ্রন্থিকে শক্তি পাঠাই, লালা গ্রন্থিকে রক্ত পাঠাই যে তুমি লালাকরণ করো, তাহলে এখানে আর এখানে কি পাঠাবেন? তাহলে সব জিনিস যেন আমরা ফোকাস করতে পারি, মাথায় রক্ত পাঠাইতে পারি আর এখানে, বাকি সব বন্ধ। কি বন্ধ? প্রসাব হওয়া বন্ধ, প্রসাবের ভালভ যাবে আটকে, তাহলে ভয় পেলে আপনি প্রসাব করতে পারবেন না। 2, আপনার লালা গ্রন্থিতে রক্ত পাঠানোর টাইম নেই, লালা গ্রন্থিকে কাজ করানোর টাইম নেই, লালা গ্রন্থির লালাকরণ আপনি বন্ধ করে দিয়েছেন। 3, আপনার চোখের পানি এসব বন্ধ হয়ে গেছে, হয় না? এত বিপদে পড়ছে, এত ভয়ঙ্কর বিপদে পড়ছে, কাঁদতে পারতেছে না। ইয়েস, তাহলে খারাপ সিচুয়েশনে এই পেশির জন্য আমরা আমাদের শরীর ব্যস্ত হবে, আর মাথার জন্য, লালার জন্য বলেন, চোখের পানির জন্য বলেন, সর্দির জন্য বলেন, প্রসাবের জন্য বলেন, ওগুলোর জন্য টাইম নেই। সো ওগুলো সব বন্ধ, রাইট? বোঝো নাই মুহিব? ইয়েস, এই জন্য মিউকাস কোষ থেকে মিউকাস ক্ষরণ বন্ধ হয়, তখন মুখটা কি হয়? শুকিয়ে যায়। এই মোমেন্টটাকে বলা হয় জেরোস্টোমিয়া। প্রিয় স্টুডেন্ট, জেরো শব্দের অর্থ হলো শুষ্ক বা ড্রাই, আর স্টোমা মানে হচ্ছে মাউথ বা মুখ। তাহলে লালাক্ষরণ বন্ধ হলে মুখ শুকিয়ে যায়, এটাকে জেরোস্টোমিয়া বলা হয়। আচ্ছা, এই পর্যন্ত শেষ। এবার চলে আসি আমরা সেরাস কোষ। সেরাস কোষ থেকে পানি আসে, পানির মতো। এই পানিতে কি থাকে দেখেন, ক্লোরাইড আয়ন থাকে, বাইকার্বনেট আয়ন থাকে, এই পানিতে লাইসোজাইম থাকে, এই পানিতে ইমিউনোগ্লোবুলিন এ থাকে, এই পানিতে এনজাইম থাকে। এনজাইমের কাজ হচ্ছে পরিপাক করা। তাহলে এই এনজাইমটার নাম হচ্ছে টায়ালিন। টায়ালিনের আরেক নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। আমাদের কিন্তু আরো আলফা অ্যামাইলেজ আছে, সেগুলাকে শুধুই আলফা অ্যামাইলেজ বলবো। মুখে যে আলফা অ্যামাইলেজ থাকে তার নামই শুধু টায়ালিন, কারণ টায়ালিন মানে হচ্ছে মুখের লালা। তার লালায় থাকে যে আলফা অ্যামাইলেজ, তার নাম স্যালাইভারি আলফা অ্যামাইলেজ বা টায়ালিন। আচ্ছা, এবার চলে আসি আমরা বাকি যে পার্টগুলো দেখলাম কি কি করে। এই পার্টের কথা আমি এখানে বলতেছি। দেখেন, আমাদের লালা স্লাইটলি অ্যাসিডিক, অল্প অ্যাসিড। অ্যাসিড আমাদের দাঁতের এনামেলের জন্য খারাপ, ফলে আমাদের অ্যাসিডটা কমাইতে হবে। অ্যাসিড কমানোর জন্য আমাদের কয়েকটা জিনিস আছে। এই যে বাইকার্বনেট নামক ক্ষার আছে, রাইট মুহিব? মিউকাস নামক ক্ষার আছে। তাহলে প্রশ্ন হলো অ্যাসিডটা কে তৈরি করলো? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অবাধ শ্বসন করে, অবাধ শ্বসনের মাধ্যমে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। উদ্ভিদ হলে অ্যালকোহল হতো, উদ্ভিদের ক্ষেত্রে অবাধ শ্বসন হলে অ্যালকোহল, মানুষের ক্ষেত্রে হলে ল্যাকটিক অ্যাসিড। সো এই ল্যাকটিক অ্যাসিডটা আসলে এই অ্যাসিডটা বাড়াচ্ছে। ক্লিয়ার? এখন দেখেন, অ্যাসিড অন্যভাবে বাড়তে পারে। লালায় এই 3টা গ্যাস আছে, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাড়ে। কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটি অ্যাসিড বাড়ার জন্য দায়ী। তো অ্যাসিডকে আমরা কমাইছি কিভাবে? মিউকাসের মাধ্যমে এবং ওই বাইকার্বনেট আয়নের মাধ্যমে। ভেরি গুড। এবার চলে আসি আমরা এই জায়গায়। প্রোটোজোয়া সারা দেহে থাকে, শ্বেতকণিকা যেখানে জীবাণু সেখানে। আমাদের মুখে তো ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোয়া আছে, এগুলোকে মারার জন্য শ্বেতকণিকা চলে আসে।
এপিথেলিয়াল কোষ হচ্ছে আমাদের মুখের আবরণের বিভিন্ন কোষ খসে খসে পড়া, রাইট? তো দেখেন এখানে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম দেখলাম, ব্যাকটেরিয়াকে মারার সিস্টেম দেখলাম এবং এভরিথিং দেখলাম। এইটা দিয়ে সবসময় মনে রাখবেন ইমিউনোগ্লোবুলিন এর আরেক নাম হচ্ছে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ। যেখানে সিক্রেশন বা যেখানে তরল সেখানে এরা, দুধেও এরা, লালাতেও এরা, চোখের পানিতেও এরা। বলেন আপনারা এই পর্যন্ত বুঝেছেন কিনা? দৈনিক কতটুকু লালাক্ষরণ হয় এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন। সো আমি আপনাদের এখানে একটু কোরিলেট করে দেখে শিখিয়েছি যে লালা গ্রন্থিতে এই ব্যাপারগুলো ঘটে। আশা করছি আপনারা যখন লালা সম্পর্কে পড়বেন আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষে চলে যাব। তো এই 10 মিনিটে কি পড়ানো যেতে পারে আমি অটটুকুই পড়িয়ে চলে যাব। পাকস্থলী সম্পর্কে আমি হালকা একটু ধারণা দিই, কারণ আমরা পাকস্থলীর কোষ সম্পর্কে নেক্সট ক্লাস ইনশাল্লাহ পড়ব। সো এটা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে? এখন দেখেন পাকস্থলীর গায়ে যে পেশিগুলো আছে আমরা চাইলেও এটাকে কিন্তু সংকোচন প্রসারণ করতে পারি না। তাহলে এই পেশিগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি, যেটা আমাদের ইচ্ছার দ্বারা চলে না, রাইট মুহিব? ওকে, আজকে একটা আমি প্রশ্ন করেছিলাম যে ঐচ্ছিক পেশির জায়গায় আমি দিয়েছিলাম কঙ্কাল পেশি। আমাদের হাড্ডির সাথে যে পেশিগুলো লেগে থাকে তাদের নাম হচ্ছে কঙ্কাল পেশি। কঙ্কাল মানে হাড্ডি। জিহ্বা কিন্তু আমাদের হাড্ডির সাথে লেগে থাকে, ফলে আমরা জিহ্বা কিন্তু নাড়াইতে পারি, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে ঐচ্ছিক পেশি তারাই যাদেরকে আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি। কাদেরকে আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি? যারা হাড্ডি বা কঙ্কালের সাথে যুক্ত থাকে। এই জন্য ঐচ্ছিক পেশির আরেক নাম কঙ্কাল পেশি। এবার দেখেন এটা হচ্ছে একটা পাকস্থলী। ওকে, পাকস্থলী নিয়ে আমি একটু বলে রাখি আপনাদের। পাকস্থলীর যদি আপনি প্রাচীরের কথা ভাবেন, এখানে এই জায়গাতে 5টা লেয়ার আছে। কয়টা লেয়ার আছে? 5টা। আমি একটু ছোট করে বলি। একবার যে বাইরে যে লেয়ারটা আপনারা দেখছেন, একবারে বাইরে এই লেয়ারটার নাম হচ্ছে সেরোসা। কি নাম? সেরোসা। বইয়ের মধ্যে দেওয়া আছে। দেখেন আমরা যখন মিনিং পড়লাম তখনই কিন্তু কিছু জিনিস শিখছি যেটা এখন কাজে লাগবে। এই সেরোসা মানেও কিন্তু হচ্ছে সিরাম, তার মানে পানির মতো তরল আর কি, পানির মতো তরল। তাহলে কেন এই লেয়ারটাকে সেরোসা বলা হয়? কেন এই লেয়ারটাকে সেরোসা বলা হয়? কারণ এই লেয়ারের উপরে সবসময় ভেজা ভেজা থাকে পানি দ্বারা। বুঝতে পারছো মুহেব? তাহলে যে লেয়ারটা পাকস্থলী একবার বাইরে আছে তার নাম সেরোসা, এবং এটা সবসময় ভেজা ভেজা থাকে। এবং মজার একটা ব্যাপার হলো পাকস্থলীর সবার বাইরের লেয়ারটা সবচেয়ে টাফ হবে, সবচেয়ে শক্ত হবে, রাইট মুহিব? সেরোসা লেয়ারটা সবচেয়ে শক্ত, এটা মাথায় রাখতে হবে। কারণ বাড়ির যে বাইরের দেয়াল এটা তো সব থেকে দৃঢ় বা শক্ত করতে হবে, তাই না? চোট ঢুকবে। আচ্ছা,
এইটার পরেরটাতে যদি আমরা যাই, মানে ওই লেয়ারের পরে ভেতরের দিকে যদি আরেকটু যাই, তাহলে আমরা একটা লেয়ার পাবো, খুবই স্পেশাল লেয়ার। এখানে আমরা প্রচুর পরিমাণে পেশি পাবো। এই জন্য এটার নাম হচ্ছে, এই লেয়ারটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর কি, পেশি স্তর, মাসকুলার লেয়ার। কি স্তর মুহিম? পেশি স্তর। এখানে 3 ধরনের পেশি আছে, বইয়ে আবার বলা আছে মাত্র 2 ধরনের পেশি। ঠিক আছে মুহিম, আমি একটু লিখি। এইটা এই পেশি তন্তুগুলো এইভাবে থাকে, এই পেশি তন্তুগুলো এইভাবে থাকে, মানে পেশি বলতে মাংস বোঝায়, তো মাংসের সুতাগুলো এইভাবে থাকে। আর এইটাতে যে পেশিগুলো থাকে এগুলো এই পাশে থাকে। কেন আমি এটা পড়াচ্ছি এর একটা কারণ আছে। আমরা যখন পড়বো যান্ত্রিক পরিপাক পাকস্থলীতে, তখন গিয়ে দেখবেন যে পাকস্থলীর একটা কাজ হচ্ছে খাদ্যকে চাপ দেয়, মোচড় দেয়, পিষ্ট করে। কেন সম্ভব হয় জানেন এটা? পাকস্থলীতে যখন খাবার যায়, খাবারগুলো বেশ বড় বড় যায়, কারণ বেশিরভাগ খাবার আমরা খাওয়ার সময় জিহ্বা দিয়ে চিবাই না, কোত করে গিলে ফেলি। খাবারগুলো চলে গেল পাকস্থলীতে। এখন পাকস্থলী কি করে দেখেন, সার্কুলার পেশিগুলো, এই যে মাঝখানের এই পেশিগুলা, এগুলোর নাম হচ্ছে বৃত্তাকার পেশি। এই পেশিগুলো কিন্তু এই যে এই বরাবর থাকে, বুঝতে পারছো মহিব? পাকস্থলীর এই বরাবর থাকে, মানে এটা বৃত্তের মতো থাকে। এই যে এই পেশিটা, এটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি। কি পেশি? অনুদৈর্ঘ্য পেশি। অনুদৈর্ঘ্য পেশি তাদেরকেই বলে যারা পাকস্থলীর দৈর্ঘ্য অনুসরণ করে। তাহলে এই পেশিটা কেমন হবে? পাকস্থলীর দৈর্ঘ্য যে পাশে পাশে চলে গেছে, এই পাশে চলে যাবে, রাইট মুহিম? এই পাশে এসে এই পাশে চলে গেছে। আর এই যে পেশিটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে বাঁকানো পেশি বা অবলিক পেশি। এটা বাঁকানো পেশি, মানে এটা সোজাও যাবে না, এই পাশেও যাবে না, এটা হবে কি এই যে এই পাশে। তাহলে পাকস্থলীতে পেশিগুলো এমন ভাবে থাকে দেখেন, খুবই মজার। এটা পাকস্থলী, যেগুলো লম্বা লম্বি থাকে ওরা করে কি পাকস্থলীটাকে এই পাশে সংকুচিত করে। খাদ্যটি গুঁড়া হলো, যে পেশিগুলা বৃত্তাকারে থাকে মানে 4 পার্ট জুড়ে, এরা করে কি এই পাশে সংকুচিত করে। তাহলে আপনি এই পাশে একবার সংকুচিত করলেন, এই পাশে একবার সংকুচিত করলেন। আর একটা পেশি আছে যেটা অবলিক পেশি, যারা কি করে পাকস্থলী এই পাশে থাকে, এরা করে কি পাকস্থলীটা মোচড় দেয়। তাহলে খাদ্যটাকে আপনি এই পাশে চাপ দিলেন, এই পাশে চাপ দিলেন এবং মোচড় দিলেন, খাদ্যর আর কিছু থাকে? খাদ্য গুঁড়া হয়ে যায়। তাহলে আমরা পাকস্থলীর প্রাচীরের দ্বিতীয় স্তরটা দেখলাম। দৈর্ঘ্যকে অনুসরণ করে যারা থাকে তাদেরকে বলা হয় অনুদৈর্ঘ্য, বৃত্তাকার। এটার কথা আপনাদের বইয়ে বলা নেই। এরপরে তৃতীয় স্তর থাকে। এরপরে আর একটা স্তর থাকে, এই যে স্তরটা। এই স্তরটার মজার জিনিস হলো, এখানে রক্তনালী থাকে, এখানে স্নায়ু থাকে। বুঝতে পেরেছেন প্রিয় স্টুডেন্ট? পাকস্থলী যে আপনারা দেয়ালটা কেটে নিছেন, চামড়াটা এটা তো এইটা তো এখানে বাইরে একটা লেয়ার সেরোসা, পানি দ্বারা যেটা থাকে এবং শক্ত, তারপরে আছে মাসকুলার লেয়ার যেটা দ্বারা সংকোচন প্রসারণ করে। এরপরে যে লেয়ারটা আছে এটার নাম হচ্ছে সাবমিউকোসা। ক্লিয়ার মুহিব? দিস ইজ কল্ড সাবমিউকোসা। প্রিয় স্টুডেন্ট,
মিউকোসা বলে আমরা যে লেয়ারটা পাবো এই ভেতরের দিকে, ওইটার গায়ে সবসময় মিউকাস বা পিচ্ছিল পদার্থ লেগে থাকে, এই জন্য ওটার নাম মিউকোসা। বুঝতে পেরেছেন? তো মিউকোসার নিচে যে থাকবে বা মিউকোসার যে পরে থাকবে তার নাম তো সাব মিউকোসা হবেই। সাব মিউকোসা স্তরে মনে রাখবেন রক্তনালী থাকে, সাব মিউকোসা লেয়ারে স্নায়ু থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর পরে আরেকটা লেয়ার আছে এই যে এখানে, বেশ একটু ছোট লেয়ার, এইটা একটা এইটা একটা। সো দেখেন এখানে একটা লেয়ার, এখান থেকে এটা একটা লেয়ার, দুইটাই কিন্তু মিউকোসা, কারণ এখানে প্রচুর পরিমাণ মিউকাস থাকে। এখন ঘটনা হইতেছে যে এই গর্তগুলোর মধ্যে যদি এখানে ধরা যাক এই যে এখানে কিছু গ্রন্থি আছে, এরা মিউকাস ক্ষরণ করলে এই জায়গায়, এই ক্ষরণগুলো বাইরে কেমনে আসবে, এখানকার তরলগুলো কেমনে বাইরে আসবে, মিউকাসগুলা, এই মিউকাসগুলাকে চাপ দেওয়ার জন্য এই যে এরা আছে, এরা করে কি চাপ দেয়, চাপ দিলে এইখানকার এইগুলো বাইরে চলে আসে। এই জন্য মিউকোসার এই স্তরে পেশি থাকতে হয়, কারণ পেশিগুলো সংকুচিত হলে এখান থেকে মিউকাসটা বাইরে চলে আসবে। এই জন্য এটার নাম হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা। কি নাম এটা? মাস্কিউলারিস মিউকোসা, মানে হলো মিউকোসার যে স্তরে মাসল বা পেশি থাকে। আর এই যে এই পার্টটা দেখতেছেন এটার নাম হচ্ছে অনলি মিউকোসা। তাহলে পাকস্থলীর যে প্রাচীরটা, প্রাচীরের তিনটা পার্ট, সেরোসা একবার বাইরের স্তর, তারপর পেশি স্তর, তিন ধরনের পেশি থাকে, তারপর হচ্ছে সাব মিউকোসা, এখানে রক্তনালী স্নায়ু থাকে, এরপর হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা যেখানে মাসল থাকে, এরপর অনলি মিউকোসা যেখানে মিউকাস থাকে বা যেখান থেকে মিউকাস উৎপন্ন হয়। এই হলো পাকস্থলীর পাঁচটা স্তর। ক্লিয়ার? পরের ক্লাসে গিয়ে আমি আপনাদের যা দেখাবো সেটা হলো এখানে কি কি ধরনের কোষ থাকে, তারা কি কি ক্ষরণ করে, এবং এখানে কোন কোন ধরনের প্লেক্সাস আছে, স্নায়ু আছে, যার দ্বারা এখানে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণ হয়, বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ হয়, এবং ওইগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। এটা তো আমি দেখাবোই, পাশাপাশি পরের দিন আমি চেষ্টা করব যকৃৎ নামক টপিকটা ধরতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন। এখন পর্যন্ত আমরা ক্লাসের ছন্দ পাই নাই, এটা আসতে একটু সময় লাগবে, কারণ যখন আমরা পরিপাকের একেবারে সোল টপিকে চলে যাব তখন ভালো লাগবে। কষ্ট করে যারা ক্লাস করছেন সবাইকে শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।